প্রিয় দর্শক, ঈদুল আজহার বিরতির পর আমরা আবারও আমাদের মুক্তমতের যে আলোচনা, সে আলোচনা শুরু করতে যাচ্ছি। 10 দিন আমাদের ঈদের নানা অনুষ্ঠান মালার জন্য আমাদের এই আলোচনা অনুষ্ঠানটা মূলত আমরা স্থগিত রেখেছিলাম। এখন আমরা আবার সেই মুক্তমতে ফিরে এসেছি। আজকে আমরা আবারও যেটা দিয়ে শেষ করেছিলাম আমাদের আলোচনা মুক্তমত ঈদের পূর্বে, সেই আলোচনাই আবার আমরা করতে চাচ্ছি। সেটি হচ্ছে আসলে করোনা সংক্রমণ প্রতিরোধে যে কী ব্যবস্থাপনা চলছে। আমরা সর্বশেষ যে অবস্থা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে রপ্তানিমুখী যে শিল্প কারখানাগুলো সেগুলি খুলে দেওয়া হচ্ছিল, এবং সেই খুলে দেওয়ার কারণের জন্য নানাভাবে নানা প্রান্ত থেকে যারা কর্মজীবী মানুষ তারা ঢাকায় ফেরার চেষ্টা করছে, কেউ ট্রাকে করে, কেউ নানাভাবে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছে। এই অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের কাজের যোগদানের সুবিধার্থে 1 আগস্ট 12টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আসলে সার্বিক অবস্থাটা কী রকম, যে এই সিদ্ধান্তগুলো কি আগে দিলেই ভালো হতো কি না, বা আসলে গণপরিবহন 12টা পর্যন্ত খোলা রাখলেই কি সকল মানুষগুলো নির্বিঘ্নে তাদের কর্মস্থলে যোগদান করতে পারবে কিনা, এই সকল বিষয় কিন্তু এখন নানাভাবে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সে অবস্থার প্রেক্ষাপটে আমরা আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি সবসময় আমরা দেখি যে নির্মমভাবে নানা তার বক্তব্য প্রদান করবার চেষ্টা করে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সম্মানিত বিভাগীয় সাবেক প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেদওয়ানুর রহমান রয়েছে আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ রয়েছেন আমাদের সাথে। আমরা দুজনের সাথেই আমরা এই কথাগুলো নিয়ে আলোচনায় যুক্ত থাকবো। স্টুডিও থেকে আমি প্রফেসর ডক্টর রেদওয়ানুর রহমান, আপনাকে যদি আলোচনা শুরু করি, সার্বিক যে বিষয়টা কিছুটা হলো আমি জানানোর চেষ্টা করেছি আমাদের প্রিয় দর্শকদেরকে আমরা কী নিয়ে কথা বলবো। সে অবস্থার প্রেক্ষাপটে 5ই আগস্ট আমাদের লকডাউন শেষ হবে। এই লকডাউনটা কীরকম ছিল? আবার 12টা পর্যন্ত গণপরিবহন খুলে দেওয়ার কথা বলা হচ্ছে। গতকাল থেকে যখন ঘোষণা আসলো 1 তারিখ থেকে রপ্তানিমুখী শিল্পগুলি কাজ শুরু করতে পারবে, তখন মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা শুরু হলো। আমরা বিজিএমএকে দেখেছি, তারা বলছেন যে 5ই আগস্টের পরে আসলো এবং একদিন দেরি হলো তাদের কোনোভাবে চাকরি হারবে না, কিন্তু বেতন পাবে কি না বা কী ব্যবস্থাপনায় তাদেরকে এই 5ই আগস্টের পর আসার কথা বলা হতো। সার্বিক এই করোনার যে লকডাউন, আবার 5 তারিখে শেষ হয়ে যাওয়া, শিল্প কারখানাগুলি খুলে দেওয়ার যে ঘোষণা, আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। আপনি এত বড় প্রেক্ষাপট বর্ণনা করেছেন। তার মধ্যে আমি বলতে চেষ্টা করি, মনে করেন এটা তো সারা দুনিয়ার একটা সমস্যা, এবং আমাদের দেশের আমাদের নিজস্ব কোনো গবেষণা নেই যে ওটার ভিত্তিতে আমি সঠিক তথ্যটা বলতে পারবো। কিন্তু যেহেতু বৈশ্বিক প্রেক্ষাপট আছে এবং ওখানে বিভিন্ন দেশে নিয়ন্ত্রণ করেছে, আবার বেড়েছে, আবার নিয়ন্ত্রণ করেছে, এরকম একটা পদ্ধতির মধ্যে গিয়েছে, তাহলে অনেকগুলো জিনিস জানা হয়ে গেছে। একটা হচ্ছে যে মনে করেন আমি লকডাউন দিয়ে রেখে দিলাম, আমার এক্সিট প্ল্যানটা কী? তাহলে ওরা যখন এক্সিট প্ল্যান লাগবে, কারণ আমি তো অর্থনীতিকে অনির্দিষ্টকাল ধরে অচল করে রেখে দিয়ে কোনো ব্যবস্থা হতে পারে না। মানুষের খাবার দাবার জোগাড় করতে হবে, এটা যেরকম একটা গুরুত্বপূর্ণ দরকার, আমাকে এটার থেকে এক্সিট হওয়া দরকার। এক্সিট মানে আমি কি চাই? আমি চাই না যে একদম করোনার আগের অবস্থায় ফিরে যাব। আমি চাই যে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে এমনভাবে যাই যাতে মৃত্যুটা কম হয়। কারণ যে কোনো ওয়েলফেয়ার ন্যাশনাল উইল ওয়ান্ট যেটা একটা প্রিভেন্টেবল ডেথ। তাহলে প্রিভেন্টেবল যখন ডেথ হবে, একটা নীতিমালা আছে যে ওকে আমাকে প্রিভেন্ট করতেই হবে। তাহলে করার জন্য সর্বোচ্চ পর্যায় হচ্ছে লকডাউন। তাহলে লকডাউনের আসলে কার্যকারিতা আমাদের দেশে কেমন? লকডাউন দিলে কিন্তু একটা পরিমাণ কার্যকারিতা হবেই। যদি এটা 100 ভাগ মেনে চলে 100 ভাগ হবে, 30 ভাগ মেনে চললে 30 ভাগ ইফেক্ট হবে। কিন্তু এটা তো হবে না, এটা হয় না, কারণ মানুষের মুভমেন্ট কমলেই এই ভাইরাসের সংক্রমণ কম হবে, এটা প্রমাণিত। কিন্তু কতদিন পর্যন্ত আমি লকডাউন ধরে, লকডাউনের বিকল্প আমি দিতে পারছি কিনা? তাহলে আমাদের একটা ডেভেলপিং ইকোনমি, এখানে আমি চাইলেই কিন্তু সব লোককে খাবার পৌঁছানো যতটুকু আমরা পারছি করছি, কিন্তু এটা অনির্দিষ্টকাল ধরে রাখা যাবে না। মানুষের সঞ্চয় শেষ হয়ে গেছে, যারা কোনোভাবে ব্যালেন্স ছিল ওরা দরিদ্র হারে নেমে গেছে, ওদেরকে অনেক সময় না খেয়ে থাকতে হচ্ছে। তাহলে মানুষ ডেসপারেট হয়ে যাবে এক সময়। তাহলে এই জায়গাটাতে, এবং এটার এক্সিট হচ্ছে ভ্যাকসিন। তাহলে আমার কাছে যে পরিমাণ ভ্যাকসিন আমি পেয়েছি, এখন কিন্তু আমাদের অনেক লোক, এত লোক ইনফেক্টেড হয়ে যাচ্ছে যে ভ্যাকসিন বলে যে আমরা যদি 70-80 ভাগকে ভ্যাকসিন দিতে পারি সংক্রমণ থেমে যাবে। তাহলে এটা এমন হতে পারে যে আমরা ভ্যাকসিনের আগেই 70-80 ভাগ সংক্রমিত হয়ে যাবে, এরকমও হতে পারে। তাহলে এটা যত লকডাউন যদি আমি ছেড়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে, লকডাউন যদি ধরে রাখি আস্তে আস্তে হবে। কিন্তু আমরা চিকিৎসক যার বিজ্ঞানের সাথে জড়িত, আমরা চাই যে এইটা আস্তে আস্তে হোক। আস্তে আস্তে হলে আমি হসপিটালের রুগীদেরকে কিছু সেবা দিতে পারবো, কিছু সেবা দিলে কিছু মৃত্যু কমবে। মৃত্যু তো বন্ধ করা সম্ভব নয়, এটা মৃত্যু হবেই। তাহলে এই জায়গায় গভর্নমেন্টের এই জন্যই সিদ্ধান্তগুলো একটু দোদুল্যমানতার সিদ্ধান্ত হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে। যদিও আমাদেরগুলো মাঝে মাঝে এমন উদ্ভট হয়ে যায়
যে এটাকে এক্সপ্লেইন করা ডিফিকাল্ট হয়ে যায় যে এটা কী ভিত্তিতে এই ধরনের একটা সিদ্ধান্ত চলে আসলো, এটা কি ওহি নাজালের মতো হচ্ছে কি না, যে আমি বুঝতে পারি না জিনিসটা। যেমন মনে করেন বললেন যে কালকে পর্যন্ত খুলে দিল 12টা পর্যন্ত, তাহলে আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে মনে করেন আমার সমস্যাটা কি, রিস্ক বেনিফিট কি, রিস্ক কি? রিস্ক হচ্ছে আমি 30% সংক্রমণ থাকা অবস্থায় অনেকগুলো লোককে একসাথে সংক্রমিত হওয়ার সুযোগ করে দিচ্ছি। যদি খারাপভাবে বলছে আমি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি করে দিচ্ছি ওদেরকে, তোমরা যাও, বাঁচলে বাঁচলা, মরলে মরলা, এরকম একটা জিনিস হয়ে যায়। কিন্তু মনে করেন ইকোনমিকে যদি এত বড় হয়ে যায় যে কোনোভাবেই আমি মানুষকে এটা করতে, তখন আমাকে একটা নিয়ন্ত্রিত ওপেনিংয়ের মধ্যে যেতে হবে, যেটা এনফোর্সড। যেমন আমরা এখন লকডাউন এনফোর্স করেছি, ভালোই লকডাউন হচ্ছে, এর মধ্যে ব্যতিক্রমও হচ্ছে, ব্যত্যয় হচ্ছে, কিন্তু মানুষ তো মুভ করতে পারছে না। আসলে তো ইন্টার ডিস্ট্রিক্ট বন্ধ আছে, তাহলে এতে কিন্তু সংক্রমণ অনেক কমেছে, মানে নাইলে আরো বেশি হাসপাতালে, এটি না হলে কিন্তু মৃত্যু হয়তো আরো বেশি মৃত্যু হতো, আরো সংক্রমিত, হাসপাতালে হাহাকার পড়ে যেত, মানুষ দেখে ফেলতো, মুভ করে রুগীরা চলে আসতো। মনে করেন এখন তো রুগীরা গ্রাম থেকে শহরে আসতেও পারতেছে না, ট্রান্সপোর্ট নাই তো, তাহলে আসতে পারতেছে যারা, ওরা ভাগ্যবান যারা হাসপাতাল পৌঁছাতে পারছে, ওদের কোনো না কোনো সাপোর্ট আছে। তাহলে ওই ছাড়া বাকি রুগীরা তো বাসায়ই মারা যাচ্ছে, কমিউনিটিতেই দে আর হ্যাভিং ডেথ। তাহলে যারা আসতে পারতেছে, ওদেরকে আমাদের একটা সেবা তো দিতে হবে। সে তো এত কষ্ট করে, এত ইয়ে করে ওর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সকে নিয়ে আসছে, আমি যদি স্বাস্থ্যসেবা না দিয়ে একটা চেষ্টা চালাতে না পারি 48 ঘন্টার, তাহলে তো জিনিসটা হচ্ছে না। তাহলে এই জন্য এটাকে একটা ব্যালেন্স করতে হবে। তো আমিও নিজেও, আমরাও যে একটা জেনে বলতেছি যে এটা দিলেই সবচেয়ে ভালো হবে, এটা তো প্রমাণ নেই, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাকে দুইটাই মেনটেন, কিন্তু একটা জায়গায় কোথাও স্টিক থাকা যাচ্ছে না। মানে হয়তো আজকে একটা ঘোষণা, কালকে আবার একটা অন্য ঘোষণা, মানে এই যে দোদুল্যমান যে কথাটাই আপনি বললেন, সেই অবস্থার প্রেক্ষাপটে তো মানুষের মধ্যে কষ্ট বাড়ে কিনা? যেমন এই যে গাড়ি খুলে দেওয়ার কথা, অবশ্যই কষ্ট বাড়বে। মনে করেন আমরা চিকিৎসক হলেও তো আমাদের তো, যেহেতু আমাদের বলি যে ক্রস কাটিং, আমরা বিভিন্ন টপিককে ক্রস কাট করি, এটা হেলথের সাথে রিলেটেড। এই জন্য মানুষকে এখানে আমাদেরকে প্রিন্সিপাল যে ট্রেনিং পেয়ে আসছি বলে যে আগে পিপল কমফর্ট দিতে হবে, পেশেন্ট স্যাটিসফ্যাকশন দিতে হবে, এটাই হচ্ছে চিকিৎসা। আমি 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 ডিসকমফোর্ট করে দিলাম, একটা সুবিধা দিলাম, এটা কোনো চিকিৎসা হলো না। তাহলে ঠিক একইভাবে মনে করেন 24 ঘন্টার জন্য আমরা খুলে দিয়েছি, বা 12 ঘন্টার জন্য, রাত 12টা থেকে দুপুর 12টা, তো মানুষ তো জানে না, কিন্তু অনেক মানুষ রেডি হয়ে আছে, ওরা যে কোনো সময় পাইলে মাত্র চলে যাবে। তাহলে এই সংখ্যাটাই, আমাদের দেশ তো 16 কোটির দেশ, এটা খুব অল্প ট্রান্সপোর্ট, তাহলে ওটাই হয়ে যাবে কালকে, হয়ে কোনোভাবেই 12টার সময় এটা শেষ হবে না, এটা ট্রেনে অনেক দূর নিতে হবে, নাহলে মানুষকে জেলখানায় রাখতে হবে যদি আপনি এনফোর্স করতে চান। তাহলে আমাদেরকে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে, মনে করেন মাছটাই যদি আমরা সব জায়গায় অ্যাভেলেবল করি, বাস স্ট্যান্ডগুলো বলবে যে মাছ ছাড়া কেউ উঠবে না, এই যে মাছ তোমার না থাকলে আমি দিলাম, মাছের দাম তো বেশি না, 10 টাকা। তাহলে এটা কিন্তু রেল স্টেশন, কি বলে যে ট্রেন স্টেশন, যে লঞ্চ ঘাটগুলোতে যদি আমরা অন্তত এনশিওর করতে পারতাম, এটা কিন্তু 100 কোটি টাকা যেত না এটা করতে গেলে। কিন্তু আমরা ওইভাবে জিনিসটাকে দেখছি না, আমরা দেখতেছি আইদার লকডাউন নইলে পুরো খোলা। এটা তো হইতে পারে না, আমার একটা বিকল্প একটা অবস্থান নিতে হবে, যেখানে আমি রোগীর সংক্রমণও কমাবো, অর্থনীতিও লস কমাবো, মানুষও যা মারা যাওয়ার কথা ছিল তার চেয়ে একটু কম মারা যাবে। তাহলে এরকম একটা পদ্ধতি, এটা ওয়েল প্ল্যান্ড হতে হয়। তাহলে দোদুল্লাহ মানে আই এম নট প্ল্যান্ড এট অল। ওকে প্রফেসর রেদওয়ান, আপনার কাছে আবার আসবো। আমি স্বাস্থ্য অর্থনীতিবিদ রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অর্থনীতি বিষয়ে কথা বলেন, বিশেষ করে স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে কথা বলেন। এই যে লকডাউনের প্রেক্ষাপট, আমরা দেখতে পাচ্ছি যে চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে অধিক ভাড়া দিয়ে মানুষ কিন্তু শহরমুখী হচ্ছে বা কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এমন কোনো জায়গা বাদ নাই, ফেরিতে 3000-4000 লোক উঠে বসছে। এই যে স্বাস্থ্যবিধি মানা বা না মানা, কিভাবে মানবে, সে তো কর্মস্থলে আসতে হচ্ছে। এই যে এই তৈরি পোশাক খাত সহ যে শিল্প কারখানাগুলো খোলা বন্ধ, তাদের কর্মীরা আসা, আবার বিজিএমই থেকে বলা হচ্ছে তারা চাকরি হারাবে না, আবার বলা হচ্ছে তাদের কর্মস্থলে ঢাকা শহরের আশেপাশের লোকদেরকে দিয়ে বা শিল্প আশেপাশের লোকদেরকে দিয়ে তাদেরকে কারখানা চালু করবে। তো এই অবস্থার প্রেক্ষাপটে আসলে আমরা কোথায়, আমাদের চিন্তা চেতনার মধ্যে আমরা কোথাও কি কোনো ভুল করছি কিনা, বা আমাদেরকে আরও বেশি সচেতনভাবে কোনো ঘোষণা দেওয়া উচিত কিনা? ভালো বলেছেন স্যার, যেখান থেকে শেষ করেছিল আমি সেখান থেকে একটু শুরু করি। আসলে আমাদের এই যে আমরা লকডাউন যে দিলাম এবং ক্রমাগতভাবে লকডাউন দিচ্ছি আমরা, এইটা লকডাউন দেওয়ার আগে কি আমাদের একটু চিন্তা করা উচিত ছিল না যে আমাদের বাস্তবতায় আসলেই লকডাউনটা সাকসেসফুলি করা যায় কিনা? কারণ লকডাউন ধরেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা হয় সেটা আমরা বারবার বলেছি
যে কতগুলো স্পট যদি বন্ধ করে দেন তাহলে লকডাউন পালন হয়ে যায়। সাপোজ পাব, নাইট ক্লাব আর টুরিস্ট স্পট এটা বন্ধ করলে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু লকডাউন হয়ে যায়, কারণ তাদের বাড়ি ঘরে যে মানুষ থাকে সেটা হচ্ছে যে ঘরের সাইজের তুলনায় মানুষের সংখ্যা খুব কম, 1 বা 2 জন। আমাদের এখানে দেখেন যেটা হচ্ছে সেটা হলো যে যখনই লকডাউন দিচ্ছেন তখনই তাদেরকে বাড়ি থাকতে হচ্ছে। সো একটা ঘরের ভিতরে 7-8 জনও থাকে, কিন্তু এই লোকটা যদি কাজে যায় তাহলে কিন্তু ওই ঘরটার ঘনত্ব কম থাকে, সারাদিন কিন্তু ফ্রি থাকে। আমাদের বাস্তবতা কিন্তু এরকম, গ্রামগঞ্জ ধরেন, শহর বলেন, শহরের অলিগলি বলেন, সব জায়গাতেই কিন্তু এই অবস্থা। সো লকডাউনের ঘোষণার সাথে কিন্তু আমাদের এই বিষয়গুলো মানে চিন্তা করা উচিত ছিল যে আমাদের কনটেক্সটে আসলে লকডাউনটা কতটুকু সাকসেসফুলি করা যাবে। ধরেন যে যারা ঈদের সময় বাড়ি খুলে দেওয়া হলো, আমাদের ঈদের আগে 14 তারিখ পর্যন্ত লকডাউন ছিল, মাঝে 1 সপ্তাহ গ্যাপ দেওয়া হলো। কেন গ্যাপ দেওয়া হলো সেটা আমরা আলোচনা করেছিলাম গত পর্বে। সেটা হলো গত ঈদের সময় আমরা যেটা দেখেছি সেটা হলো যে মানুষকে ঠেকায় রাখা যায় নাই, শেষ পর্যন্ত আমরাই বলতে বাধ্য হলাম তাহলে গণপরিবহন খুলে দেওয়া হোক, অন্তত সংক্রমণ কিছুটা কমবে। তো এবারেও সরকার মনে করেছে যে এটা দরকার নেই আমার, কারণ লোকজন তো এমনিই যাবে, তার থেকে গণপরিবহন খুলে দিয়ে রাখে, অন্তত মানুষ যাক, অন্তত সংক্রমণ দেখুন। এখন আবার ধরেন যে ওই যে একদিন, যেটা একদিন মাত্র, কারণ ঈদের পরে একদিন থাকলো, 22 তারিখে 23 তারিখ থেকে আবার শুরু হয়ে গেল, ওখানে যদি আরেকটা 2 দিন যদি ধরেন যে গণপরিবহন চালু থাকতো তাহলে কিন্তু অনেক মানুষই কিন্তু তখন কিন্তু চলে আসতে পারতো। আজকে যে অপেক্ষা করছে, আজকে যে শুধুমাত্র গার্মেন্টস শ্রমিক আসবে এমন তো নিশ্চয়তা নাই, অনেক মানুষ আছে যারা লকডাউনে আটকে গেছে, তারা আসতে পারেনি ঈদের বাড়িতে গিয়ে, তারাও কিন্তু আসবে। তো গার্মেন্টস যখন গণপরিবহনে উঠবে তখন কি গার্মেন্টস শ্রমিককে আলাদা করে ওঠানোর কোনো সুযোগ আছে? তাদের কার্ড হয়তো তারা দেখাবে, কিন্তু অনেক মানুষ উঠিয়ে বসে থাকবে, তাদেরকে নামাবে কীভাবে, তাই না? তো এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমার মনে হয় সুচিন্তিত যদি হতো তাহলে হয়তো ভালো হতো। আমি আবারও যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে আমাদের লকডাউন যেটা স্যার যেটা বলা শুরু করছিলেন, সেটা হলো লকডাউন তো উদ্দেশ্যপূর্ণ হতে হবে। তাহলে লকডাউনের উদ্দেশ্য কী? কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে শুরুর দিকে লকডাউন দিয়ে তাহলে রোড ম্যাপের কোনো ঘাটতি আছে কিনা? আমরা একটা রোড ম্যাপ করতে গিয়ে আমরা নিজেরাই কি কোনোভাবে কি করবো সে সিদ্ধান্ত নিতে পারছি না। এটা বারবারই হচ্ছে, কারণ মানে সিদ্ধান্তগুলো তো একটা জায়গা থেকে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তগুলো ক্যাবিনেট থেকে আসতেছে, তাই না? এবং ক্যাবিনেটে সামহাও তারা নিশ্চয়ই নিজেদের ভিতরে অনেক আলোচনা করছে, কিন্তু বিষয়গুলো সেখানে কারা আলোচনা করছে, কিভাবে নিচ্ছে, সেটা তো আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো এখানে দেখেন যে লকডাউনে যেটা বললাম যে উদ্দেশ্য থাকতে হবে, স্যার যেটা বলছিলেন ভালোভাবে, যেটা উদ্দেশ্য যে আমরা কতদিন লকডাউন চালিয়ে যাব, অনির্দিষ্টকাল তো এইভাবে উদ্দেশ্যহীনভাবে লকডাউন না। তো সেক্ষেত্রে বিকল্প হিসেবে তো মানুষকে নগদ প্রণোদনা দেওয়া, খাবার দেওয়া, বা যদি আমরা লকডাউন রাখতে চাই, আবার এদিকে যদি লকডাউন ছাড়া তাদেরকে রাখতে চাই তাহলে তো আমাদের সংক্রমণ বাড়বে, আমাদের হাসপাতালগুলি ফ্যাসিলিটি দিতে হবে। আমরা এখনও জেলা শহরগুলোতে দেখি নাই সব জেলা RT-PCR রয়েছে, হাইফ্লো নোজাল অক্সিজেন রয়েছে। তাহলে এই যে মানে কোনো দিকে কোনো কুল ক্লিয়ার নাই। এখন বিষয় যেটা, আমরা কি তাহলে এই যে কোভিড 1.5 বছরের মতো পার হয়ে গেল, আমরা এগুলো এখনো করতে পারলাম না, আইসিইউ ভেন্টিলেশন দিলে ম্যানপাওয়ার দিতে পারলাম না, আবার সাপোজ অনেক কিছুরই সরঞ্জামের অভাব আছে, তাহলে আমাদেরকে কতদিন লাগবে এই সমস্ত প্রস্তুতির জন্য? লকডাউনের উদ্দেশ্য যেটা স্যার যেটা বলা শুরু করছেন সেটা যদি বলি যে লকডাউনের প্রথম একটা উদ্দেশ্য থাকে যে সংক্রমণের মাত্রা কিছুটা যদি কমিয়ে রাখা যায় তাহলে হসপিটালের প্রস্তুতি নেওয়া, স্বাস্থ্য খাতের প্রস্তুতি নেওয়ার একটা সময় পায়, যে তার লোকবল বাড়ানো, সরঞ্জামাদি বাড়ানো, এগুলো কিন্তু সুযোগ পায়, সেটা লকডাউনের একটা উদ্দেশ্য। দ্বিতীয় যেটা হচ্ছে যে ভ্যাকসিন আসার যে গ্যাপটা সেটা কমিয়ে ফেলা, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এই উদ্দেশ্যকে মাথায় রেখে করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে। কিন্তু আমাদের এখানে লকডাউন কিন্তু উদ্দেশ্যহীন লকডাউন হচ্ছে। দেওয়ার দরকার আমরা দিয়ে দিচ্ছি, কি কারণে দিচ্ছে সেটাও বুঝতেছি না এবং কি কারণে উইথড্র করছে সেটাও জানছি না। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে ভালো কিন্তু সুফল পাওয়া যাবে না। তাহলে কি আমরা এখনো পর্যন্ত যে অবস্থানে যাবার দরকার, যেটি আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে জেলা উপজেলা শহরগুলোতে আমরা বলছি যে হাইফ্লো নোজাল অক্সিজেন বা আইসিইউ, সেই জায়গায় কতখানি মনে হয় আপনার কাছে আমাদের সময় লাগবে? আমার এখন যেটা মনে হচ্ছে যে ধরেন যে ওই বিষয়গুলো তো আছে, কারণ ওগুলো দিলেই যে শুধু হবে সেটা আমাদের ম্যান পাওয়ার কিন্তু নাই। স্যার যেহেতু মেডিকেল ফিল্ডে স্যার ভালো করে জানেন, ম্যান পাওয়ার তো লাগবে এবং তাদের ট্রেন্ড লাগবে, কারণ আপনি আইসিইউ রাখলেন, ভেন্টিলেশন রাখলেন, সব কিছু রাখলেন, কিন্তু তারা সেটা অপারেট করতে পারে না। কতদিন আপনি যেটা বলছিলেন সেটাই তো, সেই জায়গায় এখন যেটা আমাদের এখন সলিউশন খুঁজতে হবে যে আমরা লকডাউন, আসলে এই লকডাউন দিয়ে আমাদের ক্যাপাবিলিটি নাই। কারণ হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্ষমতা রাষ্ট্রীয়ভাবে থাকলেও যেটা হচ্ছে সেটা আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই, মানুষকে সিলেকশন করার ক্ষমতা নাই, নানা রকমের ঝামেলা আছে, আপনি যেটা জানেন যেটা। হ্যাঁ, তো এখানে আমাদের এখন যেটা দরকার সেটা হলো যে আমার মনে হয় যে এখন ইমার্জেন্সি ঘোষণার সময় এসে গেছে, যে এই যে স্টেট ইমার্জেন্সি যে মেডিকেল ফিল্ডের জন্য যে ইমার্জেন্সি দিয়ে এইটাকে ম্যানেজ করে, এবং সেক্ষেত্রে আমাদের এই মেডিকেল
কেয়ারের ফ্যাসিলিটি মানে রুগী ম্যানেজমেন্টের ক্যাপাসিটি বাড়ানো ছাড়া আমি এই মুহূর্তে আর খুব বেশি কোনো বিকল্প দেখছি না। এবং এই বাড়ানোর জন্য আমাদের যেটা ডাক্তার নার্স দরকার সেটা বিকল্প আমাদের ডাক্তার নার্স আছে, তাদেরকে স্বল্প ট্রেনিং দিয়ে ভলেন্টারি ভিত্তিতে হোক আর যেভাবেই হোক কিন্তু তাদের সংখ্যা বাড়ানো যায়। সো আমার মনে হয় যে সেই দিকে চিন্তা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজি মহোদয় বারবারই বলতেছেন যে এটা সেটা আজকে উনি বলেছেন যে লকডাউন বা বিধিনিষেধ আরও 10 দিন বাড়ানো হোক। আমরা গত 1 মাস ধরে প্রায় লকডাউনের আওতায় আসি, তাই 10 দিন 20 দিন বাড়িয়ে বাড়িয়ে এটা তো কোথায় যাব আমরা? সো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কোথায় আসি, আমাদের কি লাগবে, সংক্রমণ কোন দিকে যাচ্ছে, এই দিকে নির্ধারণ করে তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় কোন দিকে যেতে পারি। সো আমার মনে হয় যে সেই বিষয়গুলো একটা সুচিন্তিত হওয়া উচিত। এখানে ক্যাবিনেট মিনিস্ট্রি সিদ্ধান্ত নিতে পারে, খুবই ভালো, কারণ তারাই সুপ্রিম অথরিটি, কিন্তু নিশ্চয়ই তারা ডিজি অফিসের সাথে ডিজি হেলথ অফিসের সাথে নিশ্চয়ই আলোচনা করে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তগুলো অনেক সময় বিক্ষিপ্ত হচ্ছে। সো এই জায়গাগুলোতে হচ্ছে যে আমাদের জনগণের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। জি, একটা বিষয় বললো সুচিন্তিত সিদ্ধান্ত হচ্ছে কিনা, সেই জায়গা তো আছেই নিশ্চয়ই। আপনি সে আলোচনা যদি একটু যুক্ত করতে চান। আমরা একটা বিষয় দেখছি যে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে আপনাদের কাছেও অনেক খোঁজখবর আছে, গ্রামে গ্রামে কিন্তু ঘরে ঘরে এখন জ্বর, কেউ কিন্তু কাউকে বলছে না, কেউ চিকিৎসা নিতে পারছে না, বা নিতে গিয়েও তারা হয়তোবা সেভাবে হিমশিম কাটছে। এই যে লক্ষণীয় অসুস্থ হয়ে পড়ে মানুষ কিন্তু গ্রামে কিন্তু এখন মারা যাচ্ছে, শহরমুখী তারা হতে পারছে না। তো এই অবস্থার প্রেক্ষাপটে আসলে এই গ্রামের মানুষগুলো যারা এখন রয়েছে, আমরা বলি যে আমাদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, আমাদের সেই জায়গার সক্ষমতা কি? আমাদের এই গ্রামের মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলোর জন্য আমরা কি করতে পারছি? এই রোগীগুলোকে যখন হাসপাতালে ভর্তি করা লাগে, এটা হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে কিছু রোগীর অক্সিজেন লাগবে, এই জন্য ভর্তি করতে হবে, আর কিছু রোগীকে আমরা বলছি এটাকে আইসোলেশন, যে ওর অক্সিজেন লাগবে না কিন্তু আইসোলেশন। তাহলে আইসোলেশন বেডও আমাদের অনেক আছে, কিন্তু আসলে রোগীরা মারা যাচ্ছে যারা অত অক্সিজেন লাগছে। তাহলে আমার শর্টেস্ট অক্সিজেন বেড ফলোড বাই আইসিইউ। জিনিসটা হচ্ছে যে উনি যেটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে লকডাউন দিয়ে আমি দেশের এত বড় ক্ষতি করবো। আমি একজন সায়েন্টিস্ট, আমি বলছি যে তুমি লকডাউন দিতে হবে, তোমার দেশের কত হাজার কোটি টাকা হবে এটা ঠিক, এটা আমার দেখার ব্যাপার না, আমি এক্সপার্ট। তাহলে এটা নয়, কিন্তু এটা হচ্ছে আমরা যারা হেলথ এক্সপার্ট আছি ওদের ভিশনটা হচ্ছে যে মৃত্যু কমাইতে হবে আমাকে। এখন যারা শুধু অর্থনীতি নিয়ে কথা বলছে ওরা কিন্তু মৃত্যুর দিকে তাকাচ্ছে না, যে এই রুগীটা হাসপাতালে আসছে, ও মৃত্যু ঝুঁকিতে আছে, ওকে একটা সেবা আমরা দিতে পারছি কিনা। তাহলে ওই জিনিস, এই জন্য ডিজি সাহেব কখনো বলতে পারবে না যে খুলে দেন, কারণ হি ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য হেলথ সিস্টেম। ওকে চাইতে হবে যে আমার যে হাসপাতালে রোগীটা আসছে ওকে আমি চিকিৎসা দিতে চাই, ওর ভিশন যেটুক আছে। এটা আরও ভালো হলে যেমন বললেন যে প্রস্তুতি নিয়ে আছে, আমি লকডাউন দিয়ে শুধু মানুষকে কষ্ট দিলে হবে না, আমাকে প্রস্তুত হয়ে যেতে হবে, আমি যেন মৃত্যু কমাতে পারি খোলার সাথে সাথে। তাহলে ওই জিনিসগুলো আমরা করছি না, আমরা শুধু বাস্তবে কম আছে, কথায় বেশি আছি। তাহলে অনেক জায়গায় এটার কারণে আমরা সেটা প্রথম থেকে দেখে আসতেছি, এখনও বলতেছে এটা করতে হবে, এটা করতে হবে। কতদিন করতে হবে? আপনি 1.5 বছর ধরে আমার অক্সিজেন নাই কেন? উপজেলাতে কেন থাকবে না? ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল না। somebody is responsible. You are not taking any action against those responsible, and you are allowing all those people to run the program. তাহলে এই জিনিসটা আমি চাচ্ছি না। অ্যাকচুয়ালি somebody is there, যে ওরা মনে করছে যে এটা ডান বাম করে ম্যানেজ করে ফেলা যাবে, কিন্তু এটা তো হয় নাই। এটা ডান বাম করে ম্যানেজ করা যাচ্ছে না, এটা এমনভাবে এসছে। তাইলে এই জায়গাগুলোতে আমাদের ল্যাপসেস ছিল। এবং গ্রামের মানুষদেরকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে যেহেতু ভ্যাকসিনটা আমার কাছে লিমিটেড, আমি বললাম যে অনলি এক্সিট স্ট্র্যাটেজি ইজ ভ্যাকসিন টিল নাও হোয়াট উই নো। তাহলে ওরা বিদেশিরা ওইটাই করছে, যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দিয়ে ওরা সব খুলে দিচ্ছে। এখন ভ্যাকসিন আউট, তাহলে ভ্যাকসিন কাকে দেবো আমি? আমার তো সীমিত, আমি পারলে সবাইকে দিতাম, 100 ভাগ লোককে দেবো, কিন্তু আমার আছে 5 ভাগ লোককে দেওয়ার জন্য। তাহলে আমি কাকে দেবো ভ্যাকসিনটা? তাহলে যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মৃত্যু ঝুঁকিপূর্ণ, ওকে দিতে হবে। 1 নম্বর ঝুঁকিপূর্ণকে ফ্রন্ট লাইন ওয়ার্কার্স, সেটাকে মোটামুটি আমরা দিতে পারিছি। কিছু বাকি রয়ে গেছে ওদের স্বইচ্ছা বা কিছু কোনো কারণে। 2 নম্বর হচ্ছে পিপল অ্যাবাভ 55 ইয়ার্স। তাহলে এখন যদি আমি মৃত্যু হার কমাইতে হয়, এদেরকে যদি আমি দিতে পারতাম, তাহলে ওরা কোথায়? আমি ভ্যাকসিন সেন্টার খুলে রাখছি, ওখানে কি ওরা বসে আছে? ওরা তো অনেক দূরে। একটা লোকে যদি 500 টাকা দেওয়া লাগে ভ্যাকসিন নেওয়ার জন্য, সে দুইটা খরচ করে আসবে না, আসতে পারবে না, দুইটা লোক লাগবে। তাহলে আমাকে ভ্যাকসিন থেকে ফিল্ডে ডেপ্লয় করে ফেলতে হবে। ভ্যাকসিন ফিল্ডে ডেপ্লয় করার মতো আমার দেশে কিন্তু 30 বছর ধরে একটা ক্যাপাসিটি আছে, ইপিআই প্ল্যাটফর্ম, যেটা দিয়ে আমরা শতকরা 95 ভাগ লোককে মিজেলসের রেজিস্টার ভ্যাকসিন দিছি।
আমরা শতভাগ লোককে গুটি বসন্তের এগেস্টে ভ্যাকসিন দিয়েছি, কিন্তু ওই প্ল্যাটফর্মটা কিন্তু আমরা ইউজ করছি না। ওটা যদি ইউজ করি, ওটা আপ টু ইউনিয়ন লেভেল, ওটাকে ইউজ করে যদি আমরা 55 ঊর্ধ্ব যারা আছে বা আরও যাদেরকে আমরা বলি কোমরবিডিটি, অনেকগুলো রোগ আছে, ওদেরকে যদি যত তাড়াতাড়ি সম্ভব, আজকে ভ্যাকসিন আছে, আমি 2 দিনের মধ্যে যদি সবাইকে দিয়ে দিতে পারতাম, সবচেয়ে বেশি মর্টালিটি বেনিফিট পেতাম, কারণ আমার কাছে তো কিছু আছে। তাহলে এই জিনিসটাকে এইভাবে সবগুলো জিনিসকেই এখনো প্রায় 1 কোটির সীমিত উপরে আছে। জিনিসকে আমি বেস্ট ইউজ কীভাবে করব, এই জিনিসটা না হয়ে এখন কিন্তু স্টুডেন্টদেরকে দিচ্ছে, অমুকদেরকে দিচ্ছে, এটা কিন্তু মর্টালিটি বেনিফিট হবে না। আমি তো চাই যে একটা বেনিফিট হইতে হবে আমাকে। আমি দিলাম, আমি পারলে আমি সবাইকে দেবো, কিন্তু আমাকে না পারলে তো আমাকে বেনিফিট পাইতে হবে, যারা বেনিফিট পাবো ওখানে দেবো। তাহলে এই জিনিসগুলা মনে করেন যে আমার এখানে বিজ্ঞানসম্মত হচ্ছে না, এবং এটার অনেকগুলো যেগুলো বিজ্ঞানসম্মত কথাটাকে মুখে এনে বলে ফেলতেছি, কিন্তু মাঠে ইমপ্লিমেন্ট হচ্ছে না। তাহলে আসলে আমাদের কিন্তু ভার্চুয়ালি আমরা কোভিডকে কন্ট্রোল করি না, আমরা ওর পিছনে পিছনে দৌড়িয়েছি। ইপিআই সিস্টেমটাকে আমরা যাচ্ছে ওখানে যাও, ওখান থেকে যাচ্ছে ওখানে যাও, এই কাজটা করেছে, এখনো তাই করতেছে। ইপিআই সিস্টেমটাকে আমরা এখানে ইনভলভ করি নাই কেন? কারণ হচ্ছে এটা কেন করে সঠিক জবাব আমি দিতে পারবো না, তবে আমার মনে হয় যে ওদের এফিসিয়েন্সির ঘাটতিগুলো সব আপনারা ধরে ফেলবেন এই জন্য, যে এটাতে দিলে ওটাতে ল্যাপসেস আছে। আমি তো ল্যাপসেস চাই না, মনে করেন যে আমার 100 জায়গায় দিতে হবে, 40 জায়গায় ল্যাপসেস আছে, তবু 60 জায়গায় তো দিতে পারতো, ওটা ওকে তো দেওয়া উচিত ছিল। তাহলে এই সব কারণে এটা একটা বিরাট ম্যানেজমেন্ট করতে হবে, কিছু লোককে দায়িত্ব নিতে হবে। আসলে আমার দেখা মতে আমি দেখতেছি যে বাংলাদেশে করোনাটা ম্যানেজমেন্ট করছে এটা শুধু হেলথ ডিপার্টমেন্ট, আর কেউ কিন্তু আরে এটা আমার না, এটা হেলথের, অথচ কিন্তু এটা গ্লোবাল অ্যাপ্রোচ হচ্ছে হোল অফ দি গভর্নমেন্ট হতে হবে, যে সারা গভর্নমেন্টের সব অর্গানগুলো এখানে কাজ করবে, এক্সেপ্ট দি ইমার্জেন্সি, ওরা ইমার্জেন্সিগুলো চালিয়ে যাবে। মনে করেন এই যে আপনি বললেন যে একটা বাসা যদি একটা মনিটারি ইনসেন্টিভ, টাকা যদি দিতে পারতো, আমার তো সব মন্ত্রণালয়ের টাকাগুলো সব বেঁচে যাচ্ছে, আমি তো ব্যবহার করতে পারতেছি না। লকডাউন, আপনি বিদেশে পাঠাতে পারতেছেন না গত 10 বছর ধরে, ওটাতেই তো 500 কোটি টাকা 1000 কোটি টাকা আসে। তাহলে এরকম কিছু আমাদের যেমন ইনকাম কমতেছে, আমাদের কিন্তু ওদিকে সাশ্রয় হচ্ছে, খরচে সাশ্রয় হচ্ছে, আমি চাইলেও খরচ করতে পারতেছি না। তাহলে এই জিনিসগুলোকে ব্যালেন্স করে এটা কিন্তু মানুষকে দেওয়া যেত। তাহলে এই টোটালিটি একটা মেকানিজম চিন্তা করে স্বাস্থ্যমন্ত্রকের উপর নির্ভরশীল হয়ে থাকলে কিন্তু এটা সবাই স্বাস্থ্যের উপর ছেড়ে দিয়ে ইপিআই প্ল্যাটফর্ম ইউজ করতে পারছে না, এই জন্য যে এটা কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। এরকম হয়ে গেছি আমরা, যে এটা আমার না ভাই, আমি ওইসব জড়াবো না, কি বদনাম হয়, কোথায় কি ঝামেলা হয়ে যায়, কি বদনাম হয়ে যায়, কোথায় আপনারা মিডিয়া কি তুলে দেন, এইসবকে ভয় পেয়েও কিন্তু অনেক কাজ হচ্ছে না। এবং অনেক জায়গায় ফিনান্সিয়াল ইনভলভমেন্ট, যেমন মনে করেন অক্সিজেন, এটা খুব অল্প টাকার জিনিস, এটা বেশিরভাগ উপজেলায় হয়ে গেছে, যেগুলো হয়েছে এগুলো কিন্তু এলাকার লোকরা দিয়েছে ফিলান্থ্রপি, কারণ মাত্র 15 লাখ টাকা লাগে। তাহলে একটা অক্সিজেন ফেসিলিটি করে দেবে, একটা মেশিনগুলো একটা 3 লাখ টাকা লাগে, হাই ফ্লো নেজাল বা 7 লাখ টাকা লাগে। এটা কিন্তু লোকালি অনেকে লিডারশিপ যারা দিতে পেরেছে, হেলথ এবং অ্যাডমিনিস্ট্রেশন দুইটা যখন কম্বাইন করে, বা পুলিশ সহ ঘুরে যখন একটা লিডারশিপ দিয়েছে, ওখানে কিন্তু ওরা ম্যানেজ স্থানীয়ভাবে তারা ম্যানেজ করে, ওটাভাবে ম্যানেজ, জনপ্রতিনিধি হোক বা বিশেষ এটা জনপ্রতিনিধি হইতে হবে, আমাদের দেশ তো এটা বাংলাদেশ তো, এখানে ওরা যদি সম্পৃক্ত, তো ওরা হেজিটেন্ট ছিল, ওরাও দুদুল্যমান ছিল, আমি কি নামবো নাকি নামবো না, মসজিদের ইমামটা দুদুল্যমান ছিল, আমি কি নামবো নাকি নামবো না। কিন্তু যদি ওরা সবাই একসাথে নেমে বলতেছে ভাই প্রবলেমটা আমাদের, তোমরা এটা না করলে আমরা মরে যাব, আমাদেরকে করতে হবে, এইভাবে যদি সবাই এক বাক্যে যদি আমি একটা লিডারশিপ দিতে পারতাম এই কাজটা করার জন্য, তাহলে কিন্তু তাহলে এটাকে বলে কমিউনিটি এনগেজমেন্ট। তাহলে এই ধরনের একটা মহামারী কখনোই সফল হওয়া যাবে না যদি আমি কমিউনিটিকে জিনিসটা অন করাইতে না পাই। অন করলে সে এনগেজড হবে, অন না করলে সে এনগেজড হবে। এখন মানুষ যখন দেখছে যে না কথা বলতেছে, যে কালকে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে কঠোর লকডাউন, কোনোভাবে 5 তারিখের আগে আমি কিছু করবেন, এই যে দেখতেছে এখন একটা কীরকম খুলে দিচ্ছে, তাহলে মানুষের আস্থা চলে যাচ্ছে। যারা মাঠে নামবে ওপরে যেটা কী করতেছে, আমি তো এটা কোন দিকে নামবো, এটা তো পক্ষে না বিপক্ষে, ওকে ভালো করতেছে না খারাপ করতেছে আমি তো বুঝতে পারতেছি না। তাহলে এরকম একটা জিনিস হয়ে গেছে। তাহলে এখানে এপিডেমিক কন্ট্রোলের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা একটা প্রলং ডিজাস্টার, পিপল ডিডন্ট সি ওভার লাস্ট 100 years। এটাকে যে কীভাবে ম্যানেজ করবে, এটা হচ্ছে ছোটো ডিজাস্টার আমরা যেভাবে ম্যানেজ করি ওটার প্রিন্সিপাল আছে, 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে ইউ নিড টু হ্যাভ এ ডিজাস্টার ম্যানেজমেন্ট কমান্ড, সো দি কমান্ড অ্যান্ড কন্ট্রোল। ফর এক্সাম্পল ইউ সি অ্যান্থনি ফসি, সে কিন্তু ট্রাম্প কি বলতেছে এগুলোকে সেই ইজিলি রিপিট করে শুনতে যাচ্ছে, কিন্তু মানুষ ওকে বিশ্বাস করে, ট্রাম্পকে বিশ্বাস করে না। তাহলে এরকম একটা ফিগার দরকার আমাদের, এরকম একটা লিডারশিপ দরকার ছিল, যে হু উইল বি এবল টু লিড দ্য কান্ট্রি, মোবিলাইজ দ্য কান্ট্রি ফর এনগেজিং
ইনঅ্যাক্টিভিটিস, তখন সে মাস্ক পরতো। আমি বললেও পড়বে না, কিন্তু ওর চেয়ারম্যান বললেও পড়বে, ওর হুজুর বললেও পড়বে। এই মুহূর্তে আমরা একটু আমাদের অনলাইনে যুক্ত করে নিতে চাই অ্যাডভোকেট মন্টু ঘোষকে, যিনি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি। তাকে একটু যুক্ত করে নিতে চাই, কারণ আমাদের রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে গার্মেন্টস শিল্পটা খুলবার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকস্মিক যে খবর পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদের যে এই কর্মস্থলে ফিরছেন এই কর্মীরা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে কারণে আমরা অ্যাডভোকেট মন্টু ঘোষকে একটু আমাদের অনলাইনে যুক্ত করছি। আমাদের একটি প্রতিবেদন রয়েছে এই সংক্রান্ত বিষয়ে, আমাদের প্রতিনিধি আদ্দিন সজীব এই রিপোর্টটি করেছে, সেটি দেখেই আমরা আলোচনায় ফিরবো। আদ্দিন সজীবের প্রতিবেদনটি দেখে নেই। পথের ভোগান্তি মাথায় নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে থাকা এসব মানুষের একটাই উদ্দেশ্য, যে কোনো মূল্যেই ফিরতে হবে বাসস্থানে, যোগ দিতে হবে কর্মস্থলে। সবার মুখে একই কথা, 5 তারিখ নয় 1 আগস্টেই যোগ দিতে হবে কাজে। এই কথা শুনেই মানুষ ঢাকায় ফিরছে কোনো কিছু না ভেবেই। ভরসা করতে পারছে না বিজিএমইএ এর কথায়। 1 তারিখে ওরা বলছে জয়েন করতেই হবে, হ্যাঁ, আর না করলে চাকরি থাকবে না। চাকরি যাওয়ার এই সম্ভাবনাটাই বেশি। ফোনে বলেছে আগামীকালকে অবশ্যই ফ্যাক্টরিতে অবশ্যই থাকতে হবে। মাথায় বস্তা, কোলে সন্তান নিয়ে ঢাকায় যাদের প্রবেশ, এই মানুষগুলো ফিরতি যাত্রায় ছিলেন দিশেহারা। কঠোর লকডাউনে নেই দূরপাল্লার যান, তাই কয়েক গুণ বেশি ভাড়ায় তারা ফিরেছেন মাইক্রোবাস আর পিকআপে গাদাগাদি করে চাকরিটা বাঁচাতে। প্রথম মাইক্রোবাসে আসছি, আমার 1800 টাকা করে নিচ্ছে চান্দুরা থেকে নবীনগর আসছি 100 টাকা করে পিকআপে। নবীনগর থেকে গাড়ি আর আসতে দেয় না, এখান থেকে আসছি। রংপুর থেকে এই নারীর জন্য ঢাকায় ফেরাটা ছিল আরও কঠিন। মাইক্রোবাসে ঠাসাঠাসি করে বসা, সেই গাড়ি চন্দ্রায় নামিয়ে দেয়া, এরপর কয়েক কিলোমিটার হাঁটা। গার্মেন্টস খুলছে, এজন্য আমার আশা লাগছে। কর্ম করার লাগে তো আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। বসে তো বাড়িতে থাকতে পারবো না। একই অবস্থা দিনাজপুরের মনের। 350 কিলোমিটার পথ পাড়ি দিতে তাকে ভাড়া গুনতে হয়েছে 2.5 গুণ বেশি টাকা। অফিস থেকে বলে দিয়েছে যে 1 তারিখে আমাদেরকে জয়েন করতে হবে। যদি 1 তারিখে না আসতে পারি, দেখা ছুটিটা থাকে, সেটা আসলে ক্যান্সেল হয়ে যাবে। পুলিশের কড়াকড়িতে গাবতলীর প্রবেশ মুখে দীর্ঘ গাড়ির জট, ঝামেলা এড়াতে আমিনবাজারে গাড়ি থেকে নেমে হেঁটে আসেন অনেক মানুষ। আগে যারা আসছিল তার চেয়ে 20% বেশি আসছে। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ঢাকার বাইরে থাকা শ্রমিকদের কঠোর বিধিনিষেধ শেষ হবার পর আসার কথা বললেও বাস্তবতা একেবারেই ভিন্ন। কঠোর লকডাউনেও দেশের করোনা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। এর মধ্যে সব শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে ঢাকা ফিরতে এই মানুষের ঢল। তারা বলছেন যে যদি ঠিক সময়ে তারা অফিসে জয়েন না করেন, তাহলে কাটা পড়তে পারে তাদের বেতনের টাকা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রদর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, নিশ্চয়ই মন্টু ঘোষ আপনিও দেখেছেন প্রতিবেদনটি। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি নিশ্চয় অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ রয়েছেন। আমরা একটু আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করে আমরা মন্টু ঘোষের কাছে যাব। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমেই নানাভাবে দেখতে পাচ্ছি বাংলা বাজারে পদ্মা পারে এই আসার অপেক্ষায় রয়েছে প্রায় 1 লক্ষ মানুষ। পণ্যবাহী ট্রাকে করে কিন্তু ঢাকা শহর বা তাদের কর্মস্থলে ফিরছে এই মানুষগুলো। বন্ধ ছিল, আবার 12টা পর্যন্ত সিঁড়ি খুলে দেওয়া হয়েছে। তো সেই অবস্থায় এই যে পরিস্থিতি, এই মানুষগুলো আসছে, আমরা দেখতে পেলাম যে তারা বলছে তারা চাকরি হারাতে পারে, তাদের বেতন কাটা পড়তে পারে। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজিএমই একবার বলছে যে তাদের কর্মস্থলে ফিরে আসলে স্থানীয় লোকদের নিয়ে তারা কাজ করাবে, আবার বলছে যে তারা তাদের বেতন কাটা যাবে না, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আসলে এই কর্মস্থলে ফিরে আসা মানুষগুলোর দুর্গতি, দুর্দশা, বেতন, চাকরিটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, মানে যেহেতু ঘোষণাটা অনেকটা আকস্মিক হয়েছে, সো মানুষের ভিতরে আতঙ্কটা তো থাকা স্বাভাবিক, যে যারা ওয়ার্কার এদের চাকরি বাঁচানোটা তো তাদের কাছে সবচেয়ে মুখ্য। সো আতঙ্ক এই হয়তো বিজিএমইএ হয়তো ওরা যেটা বলছে সেটা সত্য নাও হতে পারে, যে কালকেই জয়েন করতে হবে এবং চাকরি বাঁচানোর জন্য, না হলে তারা ছুটি হয়ে যাবে, অথবা বেতন পাবে না, অথবা চাকরি থাকবে না। আমার মনে হয় না বিজিএমইএ যেহেতু তারা ঘোষণা করছে তাহলে হয়তো এরকম, কিন্তু ওদের কাছে হয়তো কোনো না কোনোভাবে একজনের থেকে আরেকজনের হয়তো সংবাদটা রটে গেছে, সেটা হলো যে কালকেই জয়েন করতে হবে, যার কারণেই হচ্ছে যে এই হুড়োহুড়ি করে আসা। এবং আমি মনে করি নাই যে যারা আজকে আসছে তারা সবাই কিন্তু গার্মেন্টস ওয়ার্কার, কারণ যেহেতু গণপরিবহন এই যে দুপুর পর্যন্ত খোলার একটা বিষয় আছে, সেখানে কিন্তু অন্যান্য মানুষও হয়তো আসছে এর সাথে আর কি। হ্যাঁ, গার্মেন্টস সরকার তো আসছেই। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি এইটা আরেকটু সুচিন্তিত হতো, যে
আজকে ঘোষণা দিয়ে কালকেই এই কাজে যোগ দেওয়ার যে বিষয়টা, সেটা যদি আরেকটু সুচিন্তিত হতো, এই ঘোষণাটা যদি ধরেন যে আরও 2 দিন আগে আসতো, কারণ ব্যবসায়ীরা কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু আলোচনা করছিলেন সরকারের ঊর্ধ্বতনে যারা আছেন। কথা কিন্তু আমরা গতবারও দেখেছি যে আমরা বিজিএম এর সাবেক সভাপতিকে দেখেছি, একবার একটা ঘোষণা দিল, আবার বললো তারা কর্মস্থলে আসতে হবে না, আবার তারা বললো যে স্থানীয়ভাবে থাকবে। তো এইটাও কি এবারও কি ইম্যাচিউর হয়েছে কিনা? কারণ আমরা দেখেছি আমরা 26শে জুলাই মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাহেব বলেছিলেন যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খোলার প্রমাণ পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে কি মেসেজ যাচ্ছে কর্মীদের কাছে বা যারা চাকরিজীবী ঢাকার বাইরে রয়েছেন? 27 তারিখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব বলেছেন যে আগামী 5ই আগস্টের পর্যন্ত কঠোর বিধিনিষেধ বহাল থাকবে, বিধিনিষেধ চলাকালে শিল্প কারখানা খুলবে না। 5ই আগস্ট আগে শিল্প কারখানা খোলা যায় কিনা সে বিষয়ে শিল্পপতি সহ অনেকে সরকারের অনুরোধ করেছেন, কিন্তু এই অনুরোধ রাখতে পারছি না। তাহলে এই 26-27 তারিখের 2টি ঘোষণা, আবার আজকে গতকালকের একটা ঘোষণা, আজকের একটা ঘোষণা, এর মধ্যে যারা চাকরি করবে, যাদের পেটে ক্ষুধা আছে, যারা বেতনের উপর নির্ভরশীল, তাদের কি দশা হচ্ছে? না বটে, সেই জন্যই তো আতঙ্কটা। এই লোকগুলো তো ধরেন যে মাসের বেতন দিয়েই তাদের চলতে হয়, তাদের তো কোনো জমানোর পয়সা নাই। তো সে তো মনে করছে আমি যদি না আসি আমার চাকরিটা হারাতে পারি অথবা বেতন না পেতে পারি। তাকে কিন্তু এই আতঙ্কটাই তাকে কিন্তু গ্রাস করেছে, এবং যার কারণে সে কিন্তু জীবনের রিস্ক নিয়ে টাকা পয়সা খরচ করেও কিন্তু সে ছুটি আসছে। কিন্তু আপনি যেটা বললেন সেটা হলো যে এই যে সরকারের যে ঘোষণাটা, এই ঘোষণাগুলো কনসিস্টেন্ট হওয়া উচিত, এবং নানা ব্যক্তি ঘোষণা না দিয়ে যদি একজন নির্দিষ্ট ব্যক্তি যে গুরুত্বপূর্ণ সরকার এসে যদি ঘোষণা দেয় এবং ঘোষণাগুলো তার কাছেই সেটা হলে ভালো হয়, সেটা কনসিস্টেন্ট ঘোষণা হয়। এই ক্ষেত্রে আমার মনে হয় যে এর আগে খুব কঠোরভাবে বলা হয়েছে না খুলবে না, এখন আবার খুলে দেওয়া হলো, সেটা মানে এই যে ইনকনসিস্টেন্সি সেটা নিশ্চয়ই ভালো জিনিস না, মানে মানুষের এটা ভোগান্তি বাড়াচ্ছে। কিন্তু আমি মনে করি সেটা হলো যে এই যে সিদ্ধান্তটা যেটা নিবে বিজিএমইএ কিন্তু বেশ কিছুদিন আগে থেকে সরকারের সাথে এটা আলোচনা করে যাচ্ছিলেন যে গার্মেন্টস খুলে দেওয়া হোক, এবং এই যে লকডাউন হলো, আগের লকডাউনে কিন্তু গার্মেন্টস বন্ধ ছিল না, মানে 14 তারিখ পর্যন্ত যে লকডাউন ছিল সেখানেও কিন্তু গার্মেন্টস বন্ধ ছিল না। সেই জায়গায় কিন্তু নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। কারণ হচ্ছে কি লকডাউন, আবার গার্মেন্টস খোলা, আবার শিল্প কারখানা খোলা, সেটি কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা সেই প্রতিক্রিয়া সেটা কিন্তু রয়েছে। এখন আসলে কি করবে সরকারের রোডম্যাপটা আরো ভালো স্পষ্ট হওয়া হতে দরকার ছিল। আমরা একটু মন্টু ঘোষ আপনার কাছে একটুখানি আসি। আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি যে কর্মীদেরকে বা যারা কর্মজীবী মানুষ তাদেরকে ফিরে আসার জন্য আগামীকাল 12টা পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে, গণপরিবহন খোলা হয়েছে। তো এই অবস্থার প্রেক্ষাপটটাকে আমি দেখছি, আপনি বলছিলেন বারবার অনেকগুলি গণমাধ্যমে যে মানুষের যারা কর্মস্থলে আসবে, বিশেষ করে বিজিএমই আপনাদের যারা কর্মীরা রয়েছেন তারা আসবে, তাদের জন্য দুর্ভোগ দুর্দশা হচ্ছে, কিন্তু কিছুটা হলেও তো লাঘব হচ্ছে, কারণ সরকারের এই 12টা পর্যন্ত খুলে দেওয়াটা তো আপনাদের যারা চাকরিজীবী বা কর্মজীবী তারা ফিরে আসতে পারবে। আপনি কীভাবে দেখছেন এই বিষয়ে? একটা বিষয় দেখা যাচ্ছে যে সরকার অনেক বিলম্বে এই সিদ্ধান্তটা ঘোষণা করেছে। যখন বিজিএমইর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী রবিবার থেকে কারখানা খুলে, বিভিন্ন জেলার থেকে কিভাবে মানুষ হেঁটে আসছে এইটা আপনারা লক্ষ্য করেছেন। আপনাদের টেলিভিশন সহ বাংলাদেশের সকল টেলিভিশনে এই জিনিসটা সারাদিন ব্যাপী দেখিয়েছে যে মানুষজন কিভাবে পদ্মা পার হচ্ছে, কিভাবে হেঁটে হেঁটে আসতেছে। এই যে মানুষের ভোগান্তি, এই বিষয়ে সরকারের যে কোনো রকমের সুস্থ চিন্তা নাই, তারা যে ভবিষ্যৎটা কিভাবে শ্রমিকদেরকে এইভাবে কষ্টের মধ্যে ফেলবেন এই জিনিসটা তারা একবারও ভাবেন না। মালিক সমিতি তো ভাবেনই নাই। সরকারের যারা অত্যন্ত দায়িত্বশীল লোকজন তাদের মাথায় ওইটা আসে নাই এই শ্রমিকগুলো এই লকডাউনের মধ্যে আসবে কি করে। এক একটা শ্রমিকের কিছুক্ষণ আগে আমরা শুনলাম কেউ 1200 টাকা খরচ করে পার হয়েছে, কেউ 2000 টাকা খরচ করে ঢাকা শহর পর্যন্ত এসেছে। এই যে শ্রমিকরা ঈদ ছুটির মধ্যে তাদের সমস্ত সময় কাটানোর পরে পয়সা নাই যাদের, মানুষের কাছ থেকে হাওলাত করে তারা আসছেন, এই সমস্ত দুর্ভোগ যারা দিলেন সেই মালিকদের সম্পর্কে শ্রমিকদের কি ধারণাটা হবে, দেশবাসীর কি ধারণাটা হবে, এইটা একটু ভাবা দরকার। সেক্ষেত্রে প্রশ্ন যেহেতু আছে, তারা যদি সেটা মনেই করেন সরকার কেন ভেবে চিনতে
2 দিন সময় অন্তত দিলেন না? যাতায়াতের জন্য কেন শ্রমিকদেরকে সুযোগ করে দিলেন না? সরকারের এই যে ব্যর্থতা, যখন যে যেভাবে বলে, প্রভাবশালী কোনো পক্ষ বললেই কোনো মন্ত্রী রাজি হয়ে গেলেন, আর তার আগের দিন এক মন্ত্রী বললেন, প্রশ্নই ওঠে না। এই যে সংকট সরকারের মধ্যে, এইটা দেশবাসীকে ভাবাচ্ছে, শ্রমিক শ্রেণীকে ভাবাচ্ছে যে এই সরকার এক শিলা নীতিতে চলে কিনা। তার মধ্যে বিভিন্ন ভেস্টাল ইন্টারেস্টেড লোকজন আছেন, যাদের স্বার্থে এই কাজগুলো বিভিন্ন সময় করে আছে। গত বছর আপনারা লক্ষ্য করবেন এমনই হয়েছিল, এপ্রিল মাসের 3-4 তারিখে এই শত শত মাইল দূর থেকে শ্রমিকরা কিভাবে এসেছিল। 2020 সালের এপ্রিল মাসের 4 বা 5 তারিখের ঘটনাটা আপনারা দেখেন। পুনরাবৃত্তি হলো, আগামী কালকে হয়তো বাস দেওয়া হবে, কিন্তু বেশিরভাগ শ্রমিক যেভাবে আজকে ঢুকেছেন ঢাকা শহরে, এটা সকলের দৃষ্টিগোচর হয়েছে। দৃষ্টিগোচর হওয়ার কারণে, রাস্তায় শ্রমিকদের প্রতিবাদের কারণে সরকার পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিলেন কালকে দুপুর 12টা পর্যন্ত বাস এবং লঞ্চ চালু রাখবেন। এই যে সরকারের ব্যর্থ নীতি, এই যে সরকারের অপারগতা, কারো দ্বারা প্রভাবিত হওয়া, এই বিষয়গুলো আমাদের জাতির জন্য, বিশেষত আমাদের শ্রমিক শ্রেণীর জন্য অত্যন্ত বেদনাবহুল। জি মন্টু ঘোষ, আমি একটু সংক্ষেপে দু একটা বিষয় আপনাকে জানি। আপনি বলছিলেন যে প্রভাবশালী পক্ষ, ভেস্টেড ইন্টারেস্ট, যখন মন্ত্রী সাহেব বা কারোর সাথে সাক্ষাৎ করতে যায়, তারা তাদের পোশাক কারখানা বা ইন্ডাস্ট্রি খোলা রাখার কথা বলেন, তখন আপনারা কোথায় থাকেন? যখন সেখানে যায় তখন তো আমাদেরকে আর ডাকেন না। এটা দুই পক্ষের মধ্যে আলোচনা করে তো হয় না। মালিক পক্ষ মন্ত্রীর কাছে যাচ্ছেন, পরবর্তী দিন আমরা পত্রিকায় দেখলাম অথবা টেলিভিশনে দেখলাম ওই দিনই। এর বেশি তো আমাদের কাছে তো আইসা বলে না, তোমরা শ্রমিকরা যারা শ্রমিকের নেতৃত্ব করো বা শ্রমিক সংগঠন করো, তাদের মতামতটা কি, এটা একটু যাই না ডাইকা জিজ্ঞেস করার যে সুযোগ, সেটা তো মন্ত্রী মহোদয়ের আমাদের দেন না। না, তাহলে যখন এই মালিকরা গেল এবং এই ধরনের একটা সিদ্ধান্ত হচ্ছিল, তখন তো আমরা আপনাদেরকে, যারা শ্রমিক স্বার্থের কথা বলেন, আপনাদেরকে সোচ্চার হতে দেখিনি। আপনারা সোচ্চার হলেন দেখলাম আজকে টুকটাক আপনারা কথা বলছেন। আপনাদেরকে তো যখন এই সিদ্ধান্ত গৃহীত হয়ে যাচ্ছে তখন তো আপনারা কোনো কথা বলতে দেখিনি। যখন সিদ্ধান্তটা হয়েছে তখন এই সিদ্ধান্তটা আমাদেরকে তো জানানো হয় নাই। আমরা কালকে বিকালে জানতে পারার সাথে সাথে আমরা পত্রিকায় বিবৃতি দিয়েছি, আমরা কথা বলেছি। আপনারা কি আপনাদের বিজিএম এর শীর্ষস্থানীয় নেতাদের সাথে আপনারা কথা বলেছেন? মন্ত্রী সাহেবের সাথে কথা বলেছেন আপনারা? আমরা মন্ত্রীর সাথে কথা বলার মতো সুযোগ পাই নাই। আমরা ফোন করেছি, তিনি আমাদের ফোন ধরেন নাই। আচ্ছা, আর বিজিএম এর নেতাদের সাথে? তাদের সাথে আমাদের কথা হয় নাই, কারণ তাদের সাথে দেখা করার মতো স্কোপ আমার হয় নাই। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে দেখা করতে যাই নাই। আচ্ছা, তাহলে আপনি মনে করছেন যে এই যে প্রভাবশালী পক্ষ বা ভেস্টেড ইন্টারেস্টের পক্ষেই কিন্তু এই সব ঘটনাগুলি ঘটে, একবার এই সিদ্ধান্ত আরেকবার ওই সিদ্ধান্ত ঘটে বলে আপনি আপনার কথার মধ্যে উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি আমাদের আজকের অতিথি প্রফেসর রিদওয়ানুর রহমান আপনার কাছে একটু আসি। অনেক একটু দুঃখের কথাই বলবার চেষ্টা করলেন। তো সে অবস্থার প্রেক্ষাপটে আসলে আমরাও দেখি যে একবার এইটা হয় একবার ওইটা হয়। তারা শ্রমিক শ্রেণীকে প্রতিনিধিত্ব করেন, কিন্তু সে অবস্থার প্রেক্ষাপটে তিনি বললেন তারা মন্ত্রীর সাথে দেখা করতে পারেননি, বিজিএমের সাথে দেখা করতে পারেননি। তো সে অবস্থায় যদি এই ধরনের পোশাক কারখানা খোলা রাখতে হয়, যেহেতু রেজিস্টার্ড সংগঠনগুলো রয়েছে, তাদের সাথে তো কিন্তু একটা মত বিনিময় করতে পারতো, তাহলে তারাও কিন্তু মোটিভেট করতে পারতো কখন আসবে, কীভাবে আসবে। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? আমরা তো মানে ডিজিজ কন্ট্রোল, প্রিভেনশন অফ ডেথ, এগুলোকে লক্ষ্য করেই মেইনলি লক্ষ্য করি। এটা হচ্ছে পিপল কমফর্ট এবং ওদের যে সাফারিং হচ্ছে, মিটিগেশন অফ সাফারিংস, এটাও সাথে দেখতে হবে। যেটা বললেন যে এটা তো কোনোভাবে মিলানো যায় না। তো আপনি যেটা বললেন যে এটা আমি কীভাবে মিলাবো, যে এটাকে কীভাবে জাস্টিফাই করব, এটা তো আমি বুঝতে পারি না। কারণ এটা বিজ্ঞানসম্মতভাবে জাস্টিফাই করা সম্ভব নয়। যে আমরা যখনই একটা অ্যাকশন নেব, ওটাতে অবশ্যই পিপল ডিসকমফোর্ট কমাই ফেলতে হবে এবং পিপলকে যত ধরনের সুবিধা দেওয়া যায় ওই সুবিধাগুলো দিতে হবে উইদিন রেস্ট্রিকশনস। তাহলে সেটাই হওয়ার কথা ছিল। তাহলে উনিও যেটা বললেন এবং যেটা বললেন, এটা হচ্ছে ওই যে বললাম কোত্থেকে সিদ্ধান্ত আসতেছে এটা তো আমরা জানি না, বুঝি না। ওরা তো কোনো বিজ্ঞানকেও ফলো করতেছে না, ওরা কোনো মানে কোনো সোশ্যাল রিজন এবং কোনো অন্যান্য জিনিসগুলা অসমন্বিতভাবে চলছে।
তো এটা আমাদের ইমপ্রুভ করা দরকার ছিল। 1 বছর 1.5 বছর হয়ে গেছে তো, কিন্তু আমাদের এমন একটা ডেফিসিয়েন্সি রয়ে গেছে, আমরা ইমপ্রুভও করতে পারছি না। এটা কোথায় ডেফিসিয়েন্সি, এটা কীভাবে ফর ফিউচার কারেকশানের জন্য অ্যাড্রেস করতে হবে, আমার মনে হয় এটা নীতি নির্ধারকরা ভালো বুঝবেন, ওনাদের এটা করা উচিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা দেশ, এটা একজন কোনো ব্যক্তি বা কারোর জন্য নয়। অবশ্যই আমাদেরকে না খেয়ে থাকাও প্রিভেন্ট করতে হবে, জীবনও বাঁচাতে হবে। আমি না খেয়ে থাকার দিকে শুধু তাকাচ্ছি, যারা মরে যাচ্ছে ওর দিকে তাকাচ্ছি না, এটা যেরকম হতে পারে না। আবার আমরা চিকিৎসকরাও চাই না যে এমন হবে যে মানুষকে জিম্মি করে গলা চিপে যে যেখানে আছে কারফিউ দিয়ে করুক, এটা নয়। আমরা বলছি এটা একটা সাময়িক ব্যবস্থা নেন। আপনি সাময়িক ব্যবস্থা নিয়ে এই সময়টাতে কীভাবে আপনি আপনার রিসোর্সকে অর্গানাইজ করবেন, সেটা সাজ দ্যাট ইউ ক্যান রিডিউস ইউর ডেথস অর ইউ ক্যান ব্রিং ভ্যাকসিনস। যা পাচ্ছি সেটাতে যত তাড়াতাড়ি সম্ভব আমি ডিপ্লয় করে দিই। আমি যত তাড়াতাড়ি সম্ভব, মনে করেন যে একদিন আগেও যদি আমি দিয়ে দিতে পারি, 1 লক্ষ লোককে ভ্যাকসিন দিতে পারি, ওখানে কিন্তু 10 জন বেঁচে যাবে। জি, নিশ্চয়ই। আমরা আলোচনা আবার ফিরব। আমি শুনছিলেন মন্টু ঘোষ সাহেবের কথা শুনছিলেন এবং সৈয়দ আব্দুল হামিদ প্রফেসর, আপনি দেখলেন যে তিনি যেটা বললো ব্যর্থ নীতির কথা বললো, অপারগতার কথা বললো, নানা কথা বললো। তারপরেও একটা সুযোগ হয়তো দিয়েছে 12টা পর্যন্ত গাড়িতে ফিরে আসার জন্য। তো সেই অবস্থা আসলে এই যে যারা স্পেশালি যারা কর্মমুখী মানুষ, তাদের অবস্থার কথা আমরা বহুবার আলোচনা করেছি। আপনি মন্টু ঘোষের আলোচনাকে আপনি কীভাবে দেখছেন? না, উনি তো একদম শ্রমিক নেতা হিসাবে উনি শ্রমিকদের স্বার্থ যেখানে আছে সেটাই কথা বলবেন এবং ওনার আক্ষেপটাই বলেছেন আর কি। হ্যাঁ, এবং প্রকৃতভাবেই বলেছেন এবং সেটাই বলা উচিত। আমি যেটা মনে করি সেটা হলো যে যখনই ধরেন যে এই যে খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো, সাথে সাথেই এই খুলে দেওয়ার আগে এই যে লকডাউনের পালন করার জন্য আমরা যেরকম কিছু প্রস্তুতি নেওয়া উচিত, কিন্তু প্রস্তুতি না নিয়ে লকডাউন ঘোষণা করে দিই, এখানেও ঠিক সেই রকম হলো যে শ্রমিকরা কিভাবে আসবে, তাদের জন্য গণপরিবহন থাকবে কি থাকবে না, যেটা বললেন উনি যে এখন সরকার বাধ্য হয়ে গণপরিবহন দিল, কিন্তু এই জিনিসটা তো আগেই করা যেত যে না এই শ্রমিকরা তাহলে কিভাবে আসবে। এবং সেটা লকডাউন ওই যে ঘোষণাটা যে তারা শ্রমিক যে গার্মেন্টস খুলে যাবে, এই ঘোষণার সাথে সাথেই ওই ঘোষণাটা থাকা উচিত ছিল, সেটা হলো যে না শ্রমিকদের জন্য আনার এই ব্যবস্থাটা। কারণ আমরা সব খুব ভালো করেই জানি যে গার্মেন্টস ওনাররা যতই বলুক না কেন যে আমরা লোকালি যে শ্রমিক নিয়ে আসে সে তাদেরকে নিয়ে কাজে নিয়োজিত করবো এই 5 তারিখ পর্যন্ত, কিন্তু সেটা হয় না। কারণ হচ্ছে এই শ্রমিকরা কোনো না কোনোভাবে শুনে যাবে যে গার্মেন্টস খুলে গেছে এবং তারা চলে আসার জন্য, চাকরি বাঁচানোর জন্য তারা চলে আসবে। সো এই বিষয়গুলো তো নতুন কোনো কিছু না। এই নতুন যেহেতু কোনো কিছু না, তাহলে হচ্ছে যে বারবার কেন আমাদেরকে এই হোঁচটটা খেতে হবে, এই জায়গাটাই হচ্ছে যে ওনার আক্ষেপটা, এবং আক্ষেপটা আমার মনে হয় যে যথার্থই। যারা মন্টু ঘোষ সেখানে কিন্তু স্পষ্টভাবে বিজিএমই বলেছিল যে 5 তারিখের পূর্বে ঢাকার বাইরে যারা আছেন তাদের আসার দরকার নাই। তাহলে আপনারা কি আপনাদের যারা এই কর্মীরা রয়েছেন তাদেরকে কি মেসেজ পৌঁছাতে পারেননি নাকি? বিজেপি যেই কথাটা বলছেন এই কথাটা বাস্তবে কার্যকরী করতেন এইটা আমরা মনে করি না। কারণ হচ্ছে ইতিপূর্বেও তারা বলেছিলেন, কিন্তু দেখা গেল গত 2020 সালে যখন এই কাজটা করলো তখন শ্রমিকদেরকে বেতন দিল 65%। 60% ঘোষণা দিয়ে তারা বসে থাকলো। সেখানে আমরা যখন চিৎকার শুরু করলাম, অনেক রাত পর্যন্ত ঝকাঝকির পরে 5% শুধু বাড়ি দেওয়া হয়েছিল। সেখানেও এই ধরনের কথা বলেছিলেন। তারা মুখে যেটা বলেন কার্যকরী সেটা করেন না, এইটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। অ্যাজ এ রেজাল্ট শ্রমিকরা যখন শুনেছেন যে তার কারখানা খুলে যাবে আর তাদের ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তারা ফোন করে বলছে আসো, নাইলে কিন্তু চাকরি থাকবে না। যেই কারণে এই ওয়ার্কার নারীরা তাদের শিশুদের কোলে করে, মাথায় করে, কাপড়ের পিছনে বেঁধে কিভাবে আসছে আপনারা লক্ষ্য করেছেন। এই বিষয়গুলো ব্যবসায়ী হিসাবে আমাদের জাতিগত লাভ হবে, সমস্ত কিছু আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু মালিক ভাইদের বোঝা উচিত these workers they are the key person to produce. তারা নিজেরা হাত দিয়ে তৈরি করেন না, ওয়ার্কাররা তৈরি করেন। তাদের প্রতি মানবিক দৃষ্টি থাকা উচিত। এই জায়গাটা দৃঢ়ভাবে আমি আহ্বান জানাচ্ছি মালিক ভাইদেরকে। আশা করি আপনারা যারা শ্রদ্ধেয় বুদ্ধিজীবী আছেন, ডাক্তার সাহেব আছেন, আমাদের অধ্যাপক সাহেব আছেন, তারাও এই কথাটাকে সমর্থন করে তাদের প্রতি এই আহ্বানটা জানাবে। আমরা
যেই পরিস্থিতির মধ্যে এসে পড়লাম, আমরা দাবি করছি 7 দিনের মধ্যে এই শ্রমিকদেরকে যেন টিকা দেওয়া হয়। কারণ তারা গ্রাম থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, তারা যদি এখানে আইসা যেহেতু লাগালাগি করে কাজ করবে, কাছাকাছি কাজ করবে, এইটা অবশ্যই তাদেরকে 7 দিনের মধ্যে টিকা দেওয়ার ব্যবস্থা সরকারকে উদ্যোগ নিতে হবে। কারখানা ভিত্তিক যে এই টিকাটা দিতে হবে, এইটা আমার বিশেষ দাবি। আরেকটা দাবি হচ্ছে তাদের বেতনটা যাতে সপ্তাহের প্রথম অধ্যায়ে দেওয়া হয়, 5 থেকে 7 তারিখের মধ্যে যাতে তাদের বেতন দেওয়া হয়। কারণ তাদের হাত এখন খালি। যেই সংকট নিরসনের জন্য আগামীকাল বাস বা লঞ্চ দিচ্ছেন, এইটা পরবর্তী চিন্তা। এই চিন্তাটা যারা করেছেন ধন্যবাদ না দিয়ে পারছি না, কিন্তু বিলম্বিত এই চিন্তার জন্য সমালোচনাটা যা জিনিসে আমরাও মনে করি, আমাদের আলোচকরাও মনে করে, সবাই মনে করি যত দ্রুত টিকা দেওয়া যাবে তত দ্রুতই কিন্তু আমাদের এই সংকট সমাধানের একটা উত্তরণের পথ তৈরি হবে। আমরা অধ্যাপক রেদওয়ান আপনার কাছে যদি একটু আসি, যে 7 দিনের টিকা দেওয়ার দাবি তিনি করেছেন, অন্য দাবি তো রয়েছে, তার অর্থনৈতিক দাবি, অন্য দাবি রয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশে যেটি আমাদের করোনার টিকা মজুদ আছে 1,21,00,000 দেওয়া হয়েছে, 1,30,00,000 ডোজ টিকা দেওয়া হয়েছে। আমরা 80% মানুষকে টিকা দেওয়ার কথা বলছি, স্বাস্থ্যমন্ত্রী বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সবাই আমরা বলছি, আপনারা সবাই বলছি। কিন্তু সেক্ষেত্রে টিকা দেবার জন্য আমাদের যে পর্যাপ্ত টিকা সেটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি, বা এখন যেটা আসছে সেটিও কিন্তু আমরা যে সবাইকে দিতে পারবো সেটিও কিন্তু এখনও পর্যন্ত আমাদের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত পৌঁছাইতে পারে। এই অবস্থার প্রেক্ষাপটে মন্টু ঘোষের যে দাবি এবং টিকা প্রদানের যে বর্তমান অবস্থানটাকে আপনি কীভাবে দেখছেন? মনে করেন টিকা আস্তে আস্তে এমনভাবে অ্যাভেলেবল হচ্ছে, বাই ডিসেম্বর আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ টিকা পাবো। কিন্তু ডিসেম্বরে গিয়ে টিকা দিলে এটা কতটুক মৃত্যুহার কমাবে এটা দেখার ব্যাপার, কারণ এর আগেই যা হওয়ার হয়ে যাবে, এবং হয়তো ডিসেম্বরের আগেই আমার ওয়েবটা নিচে নেমে যাবে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যখন আর্লি ভ্যাকসিন যেগুলো পাবো, এগুলোকে আমাকে এমনভাবে ইউটিলাইজ করতে হবে যাতে ইট রিয়েলি গিভস মি মর্টালিটি বেনিফিট, যে মানুষ কম মারা যাবে। তাহলে ওই প্রায়োরিটি লিস্টে গার্মেন্টসের শ্রমিকরা পড়ে না, স্কুলের স্টুডেন্টরাও পড়ে না। কেন পড়ে না? কারণ হচ্ছে এখানে একটা রিস্ক বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। রিস্ক হচ্ছে অ্যাকোয়ারিং ইনফেকশন, মানে ওর ইনফেকশন হবে, তাহলে সেটা কমিউনিটিতে থাকলেও কিন্তু ওর হাই রিস্ক। ও গার্মেন্টসের ভিতরে কাজ করলেও রিস্ক। কিন্তু গার্মেন্টসে যদি সব স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলে, যাদেরই অসুবিধা হচ্ছে ওদেরকে টেস্ট করে আইসোলেট করে, তাহলে কিন্তু ওর রিস্ক কমিউনিটির চেয়ে বেশি নয়। এই জন্য গার্মেন্টস খুলে দেওয়া, যদি ওদেরকে এভাবে আসা যাওয়াটা প্রিভেন্ট করে, যদি ওদেরকে স্বাস্থ্যবিধি মেনে যদি করা যায়, এটা কিন্তু করার জন্য আমি পক্ষে। কারণ আমার তো ইকোনমিতে চলতে হবে, এটাকে জিরো করে দিয়ে হবে না। এই জন্য গার্মেন্টস খোলার পদ্ধতিগত যেগুলো আছে, এটা প্রথম থেকে ওদেরকে বলা উচিত ছিল যে 7 দিন না দিয়ে তোমরা থাকো, আমরা তোমাকে এক্সট্রা বেতন দেবো, তোমরা আমার কাজ করতে থাকো। এইভাবে করে রেখে দিয়ে কিন্তু সবচেয়ে ভালো ম্যানেজমেন্ট দিতে। সে যাই হোক, পিছনে তাকিয়ে তো লাভ নেই, আমাদেরকে সামনে তাকাতে হবে। তাহলে সামনে হচ্ছে দে আর নট দি প্রায়োরিটি। ওরা অবশ্যই ওদেরকে আমরা দিতে চাই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইসব দিকগুলো আগে দিতে হবে। আমি সবচেয়ে বেশি বেনিফিট যেখানে পাবো, আমি বললাম যে মানুষ টিকা নিতে উৎসাহিত হচ্ছে না। এই যে দেখা যাচ্ছে গ্রামে কিন্তু এখনও মানুষ আসতে চাচ্ছে না, আসতে পারছে না। এটা থেকে যাবে, এটা কখনোই এটা আমেরিকা তো বন্ধ করা, ওরা $100 করে দেওয়া শুরু করছে এখন যারা ভ্যাকসিন দিতে দেবে, ভ্যাকসিন প্রমোট করার জন্য। কারণ হচ্ছে বলে যে আনলেস এভরিবডি ইজ সেফ, ইউ আর নট সেফ। তাহলে এভরিবডিকে সেভ করার জন্য আমাকে টিকা দিতে হবে। মানুষ কিন্তু সব লোক নেবে না কখনোই, কিন্তু যারা নিতে চায় ওদেরকে দিই আমরা। নিতে চায় যারা, সেটাও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিশাল বড় লাইন, গেট ভেঙে ঢুকতে হচ্ছে। তাহলে তো আমার যা আছে তার চেয়ে নেওয়ার লোক বেশি আছে। কিন্তু হচ্ছে যে আমাকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে পৌঁছাতে হবে। নাম্বার বাড়ানোর জন্য, সবাইকে দেওয়ার জন্য যা বললাম যে আসেন আমি দিয়ে দিই, দিস ইজ নট দি পলিসি। এটা হবে ডিসেম্বরে গিয়ে, যে আমার সব ভ্যাকসিন আছে, তোমরা যে ইচ্ছে আসো, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এখন হবে কোনো রেজিস্ট্রেশনের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। তোমার বয়স কত? 55 বেশি, তোমার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, তুমি ওবেস, আসো দিয়ে দাও, তোমার আইডি কার্ড দাও, আমি ভ্যাকসিন দিয়ে দিই। এরকম শর্টকাট করতে হবে। এটা একটা ইউজার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট করতে হবে। তাহলে এই যে লোকজন গিয়ে গাদাগাদি করতেছে, এটা তো আমি ইউজার ফ্রেন্ডলি হলো না। এটা হচ্ছে যে এখন অনেক লোক ভয় পাচ্ছে যে ওখানে গিয়ে আমি করোনা নিয়ে আসার সম্ভাবনা আছে, এই জন্যও যাচ্ছে না। কিন্তু তাহলে এই সব মানুষের কনসার্নগুলোকে অ্যাড্রেস করতে হবে। এই কনসার্নগুলোকে অ্যাড্রেস করে যখন আমি ওকে সুযোগ করে দেবো, অনেক বেশি লোক নেবে। যদি না দেয়, কম লোক নেবে।
কিন্তু কিছু লোক তো নিবে। তাহলে যারা নিবে এবং যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ওদেরকে আমি পৌঁছাই যদি সম্ভব হয়, তাহলে পৌঁছাতে পারলে আমার ভ্যাকসিন ইফেক্ট হবে। এই জন্য ওনারা 7 দিনের মধ্যে যে দাবি করলেন এটা করতে হবে, ইটস নট এসেনশিয়াল বিকজ সায়েন্স সেইজ যে ইউ হ্যাভ রিস্ক বোথ। বাসায় থাকলেও তুমি রিস্ক আছো, অফিসে আসলেও তুমি রিস্ক আছো। তাহলে এই রিস্কে যদি আমি ওকে যদি স্বাস্থ্যবিধি এমন বেশি কোনো রিস্ক বাড়তেছে না, কমিউনিটির মতোই হয়ে যাচ্ছে। এই জন্য স্কুলগুলোকেও কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে। রেসিডেন্সিয়ালটা কী করবে এটাকে আলাদা করলে, যে স্কুলে না গেলেও ও রিস্কে আছে, বাসাতে ওর প্যারেন্টসরা সবাই রিস্কে আছে, স্কুলে গেলেও রিস্কে আছে। কিন্তু স্কুলে যদি স্বাস্থ্যবিধি মেনে চলে যদি আমরা করতে পারি তাহলে রিস্ক কিন্তু ইজ নট মোর দ্যান দি কমিউনিটি। তাহলে এই রিস্ক বেনিফিটটা দেখে সব দিক মিলে গণটিকার একটা বড় চিন্তা করতে হবে। এটা পারলে তো কোনো কথা নেই, বিশাল বড় গণটিকা। আমি আলোচনা নিশ্চয়ই ফিরবো। আমরা একটা সমীক্ষা দেখেছি যে গণমাধ্যমের দেখেছি যেটা বাংলাদেশ টিকা এখনো এশিয়ার মধ্যে পিছিয়ে রয়েছে। আমরা আফগানিস্তান থেকে একটু আগিয়ে, পাকিস্তান কিন্তু আমাদের চেয়ে একটু আগিয়ে রয়েছে। আমরা দেখেছি যে সবচেয়ে বেশি ভুটানে, যদিও ছোট দেশ, শ্রীলঙ্কায় প্রায় 10% আছে, ভারতও বেশি রয়েছে, নেপালও বেশি রয়েছে। তো সে অবস্থায় বাংলাদেশে যে গণটিকার কথা আমরা বলছি এবং টিকা দেওয়ার ক্ষেত্রে আমরা যে সময়সূচি সকাল 9টা বা 10টা থেকে 2টা পর্যন্ত, সেই সময়সূচিটা বৃদ্ধি করা যায় কিনা, বন্ধের দিন দেওয়া যায় কিনা, একেবারে গ্রামে গঞ্জে গিয়ে যেটি ইউনিয়ন পর্যায় থেকে আরও একটু নিচে নেমে গিয়ে দেওয়া যায় কিনা, তাহলে যেটি আমরা বলছি যে গণটিকা কার্যক্রম 82% মানুষকে 1 মাসের মধ্যে 1 কোটি টিকা দেবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী বলছেন। তো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বিষয়টাকে? না দেখুন, প্রথম তো সেটা হলো যে আমাদের টিকার মজুদ, যেটা আপনি বললেন যে এখন 1,21,00,000 টিকা মজুদ আছে। তো সেটা ধরেন যে 1 মাসের মধ্যেও যদি দেওয়া হয় তাহলে 1 মাসের মজুদ অন্তত আমাদের আছে বা তারও বেশি আছে। তাহলে এখন হচ্ছে যে টিকা যে প্রসেস আমাদের দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশনের ভিত্তিতে, এবং আমরা এটা বলেছি যে রেজিস্ট্রেশন প্রসেসটাকে সহজ করা, কারণ ওখানে অনেকগুলো আমরা যারা রেজিস্ট্রেশন করেছি সুরক্ষা ওয়েবসাইটে দেখেছি যে অনেকগুলো দুর্বোধ্য বিষয় আছে যেটা হয়তো অনেকের সেই রেজিস্ট্রেশন প্রসেসের ভিতরে যেতে পারবে না। তো সেক্ষেত্রে যেটা হতে পারে, রেজিস্ট্রেশন করার একটা যুক্তি আছে, কারণ আমাদের যেহেতু 4টা টিকা এখন বিদ্যমান, কাকে কোন টিকাটা দেওয়া হচ্ছে অন্তত এটা ট্রেসিং করার জন্য কিছু না কিছু একটা বিষয় মেকানিজম থাকতে হবে যে কাকে কোন টিকাটা দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের মিক্সিং টিকা এখনো পর্যন্ত আমাদের সিস্টেম অ্যালাউ করে নাই। সো সেই কারণে আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের দেশের এখন তো ইউনিভার্সিটি, কলেজ এগুলো সবই বন্ধ আছে। সো এই ছাত্রছাত্রীরা কিন্তু বেকার বসে আছে, তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনে ভলেন্টিয়ার হিসেবে কাজে লাগানো যায়। তাদেরকে ট্যাব দিয়ে, ইন্টারনেট ব্যবস্থা করে দিয়ে এইটা একদম গ্রামের স্কুল বা কমিউনিটি ক্লিনিকে বসে তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করা যায় যে আসো করো, রেজিস্ট্রেশন করো, এবং রেজিস্ট্রেশনটা প্রসেসটা বাড়িয়ে দেওয়া যায়। এবং আমরা দেখতে পেয়েছি, যেটা আমরাও বলেছি অনেকবার, যে এই যে টিকার কার্যক্রম সেটা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমরা দেখতেও পাচ্ছি যে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সো এই জায়গাগুলোতে যত দ্রুত করা যাবে ততই ভালো হবে। কারণ হচ্ছে সায়েন্স যেটা বলে সেটা হলো যে টিকা আমরা ধরেন যে নিয়েছি, সো আমরা আমাদের এই টিকার কার্যকারিতা খুব বেশি দিন থাকবে না, হয়তো 6 মাস, 9 মাস বা 1 বছর। সো এর ভিতরে যদি আরও বেশি মানুষকে টিকা না দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমরাও এই কার্যকারিতাটা লুজ করে ফেলবো, খুব লাভ হবে না। সেজন্য সায়েন্স যেটা বলে সেটা হলো যত দ্রুত বেশি মানুষকে টিকা দেওয়া যাবে ততই হচ্ছে যে হার্ড ইমিউনিটি বা এক্সটার্নালিটিজ আমরা যেটা বলতেছি সেটা তৈরি হবে। কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে আপনি যেটা বললেন যে আমাদের যে টিকাদান কেন্দ্রগুলো এখন যদি 2টো পর্যন্ত খোলা থাকে তাহলে এটা এক্সটেন্ডেড করা যায়, এটা 6টা 7টা পর্যন্ত এক্সটেন্ডেড করে আর একটা শিফটের যারা ভলেন্টিয়ার নিয়োগ করে সেখানে কিন্তু এটা করা যায়। আর রেজিস্ট্রেশনের বিষয় তো বললাম যে রেজিস্ট্রেশন প্রসেসটাকে সহজ করে এটাকে ভলেন্টিয়ার সেটা একটা সিস্টেম করতে হবে। মানে আমাদের তো মানুষকে টিকাটা দিতে হবে, তাহলে টিকাটা দেওয়ার জন্য তো কোনো সিস্টেমকে রিজিট করার দরকার নেই, যেখানে যে অবস্থা সেরকম করতে হবে। বাট আমি যেটা স্টিল মনে করি যে সাম শর্ট অফ একটা রেজিস্ট্রেশনের দরকার আছে, কারণ কাকে দেওয়া হলো, কোন ডোজ দেওয়া হলো, এবং এই টিকার সাথে যেহেতু আরেকটা বিষয় আছে, এটা ইন্টারন্যাশনাল মুভমেন্টের বিষয় আছে, সার্টিফিকেশনের বিষয় আছে, সেটা কোনো না কোনো ফরম্যাটে রেজিস্ট্রেশন থাকা উচিত যাকে তাকে ট্রেস করা যায় এবং তাকে সার্টিফিকেটটা দেওয়া যায়। কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রসেসটা সহজ করে বেশি মানুষকে ইনকর্পোরেট করে যদি করা যায় তাহলে আমার মনে হয় যে এটা খুব কঠিন কোনো কাজ না, পৃথিবীর অনেক দেশ করছে। সো এই জায়গাগুলোতে আমাদের আরও অ্যাটেনশন দিতে হবে, এবং সিদ্ধান্তগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো সিদ্ধান্তগুলো হচ্ছে যে মানে আমাদের হয়েছে কি, আমাদের সমাজে বেশি নেতা হয়ে গেছে, কর্মী কম, সো অর্ডার দেওয়া মানুষ বেশি, কাজ করা মানুষ কম। সো সব জায়গায় কিন্তু এইটা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় তো এর বাইরে কিছু না। সো এই জায়গাগুলোতে আমাদের ঠিক না হলে তো হবে না। সেই জন্য আমি একবার লিখছিলাম যে আমাদের এখানে
এই 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 যে সেনাপতি যেটা যে অর্ডার দেবে চেইন অফ কমান্ড কোথাও নাই। সো এই সেনাপতি ঠিক করতে হবে যে কার কমান্ডটা কে মেনে চলবে, সেই জায়গাগুলোতে ঠিক করতে পারলে আমাদের এটা এগিয়ে যাওয়া যাবে। জি প্রফেসর রেদওয়ান, আমরা টিকার গুণগত মান নিয়ে নানা রকম প্রশ্ন, আমরা যখন ভারতীয় টিকা না আমাদের ভারত থেকে যে টিকাটা আসে সেখানে নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল, আবার চায়না থেকে যেটা আসে সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। এখন আমাদের যে দুটি টিকা হচ্ছে, একটি হচ্ছে ফাইজার আর একটা হচ্ছে মডার্না। তো ফাইজার আর মডার্নাটা বোধহয় -70 ডিগ্রিতে রাখতে হয়। তো সে অবস্থার প্রেক্ষাপটে আসলে এই গুণগত মান রক্ষা করে আমরা কতখানি এই টিকা দিতে পারছি, আপনার কাছে মনে হয় কি এখানে কোনো চ্যালেঞ্জ আছে কিনা আমাদের? প্রত্যেকটা ভ্যাকসিনই কিন্তু ইফেক্টিভ উইথ ভেরিয়েবল এফিকেসি, যে কারো 90, কারো 88, কারো 80, কারো 70, এরকম বেশ কম আছে। এটা হচ্ছে ওকে কী পরিমাণ সম্পূর্ণ প্রোটেকশন দিচ্ছে ওই রেট, কিন্তু আসলে হাসপাতালে ভর্তি হওয়ার রেট এটা অনেক কম। যেমন একদিনের ইউএসের একটা CNN রিপোর্ট আমি দেখে বলছি, ওদের ওই দিনে একটা স্টেটে যত রুগী হাসপাতালে ভর্তি ছিল তার 97% ছিল নন ভ্যাকসিনেটেড, 3 ভাগ ছিল ভ্যাকসিনেটেড। তাহলে অ্যাভারেজ এখন ওয়েস্টার্ন পপুলেশনে হয়ে গেছে অ্যারাউন্ড 5% ভ্যাকসিনেটেড, 95% আনভ্যাকসিনেটেড যারা হাসপাতালে ভর্তি। তাহলে হাসপাতালে ভর্তি হওয়াটা অনেক বেশি কমায়। 70-80 যেটা বলতেছে এটা কিন্তু ইনফেকশন প্রিভেন্ট করে। তাহলে এই জায়গায় ভ্যাকসিন, সবগুলো ভ্যাকসিন ইফেক্টিভ, সবগুলো ভ্যাকসিনেরই একটা প্রপোর্শনে সাইড ইফেক্ট আছে। জ্বর হবে, শরীর ব্যথা হবে, মাথা ব্যথা হবে, ভালো লাগবে না, অস্বস্তি, বলছে ব্রেইন ফগ, মানে সে বুঝতে পারতেছে না অনেক কিছু, এরকম বিভিন্ন রকম সিমটম হবে। কিন্তু এটা সেটা 10% ভাগের মধ্যে। তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করে নিছি যে আমি একটা বিরাট মর্টালিটি বেনিফিট পাচ্ছি। এখানে 10 ভাগ লোকের যদি একটু জ্বর হয় এটা কোনো গুরুতর হবে না, এটা আমরা মেনে নিলাম। এটা হচ্ছে রিস্ক, তাহলে এই রিস্কটা ছোটো হওয়ার কারণে বেনিফিট এত বেশি যে আমরা এটা মেনে নিলাম। ঠিক একইভাবে এই জন্য ভ্যাকসিন যেটা পাওয়া যায় আর্লিয়েস্ট মানুষকে ওইটা নিয়ে নিতে হবে। আমি মডার্নার জন্য বসে থাকবো, আমি ফাইজারটা নেব, এটা করার কোনো কারণ নেই, এটা করার কোনো দরকার নেই। মানুষের মধ্যে এই সংকোচটা কিন্তু এখন যেহেতু ফাইজার আমার দেশে কম, এখন ফাইজারের দিকে নজর। হ্যাঁ, মানে কেউ কেউ আছে নিচ্ছে না, দিচ্ছে না, যে হাসপাতাল ফাইজার নাই, আমি ফাইজারের হাসপাতাল খুঁজছি। এটা কিন্তু অনেক বয়স অনেক দেশে করেছে, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওরা চয়েস করতে পারে কোনটা নিবে, কিন্তু আমার তো সেই সুযোগ নেই। আমার কথা হচ্ছে না নেওয়ার চেয়ে নেওয়া ভালো, যে কোনোটা নেওয়া ভালো। আপনি কি করবেন? আপনি কোনো যুক্তির কারণে একটার জন্য বসে থাকতে পারেন না, অযৌক্তিক কোনো কারণ নিয়ে বসে থাকতে পারেন। তাহলে যৌক্তিক কারণ হচ্ছে যে যেটা আমি পাচ্ছি সবার আগে ওইটাই আমাকে দিতে হবে। তো সেই জায়গায় যেটি মডার্ন ফাইজার যেটা এখন আমাদের দেশে বেশ আসছে, তো সেটার কি ওই যে তাপমাত্রা ঠিক রেখে কি আমরা দিতে পারছি কিনা, আমাদের কোল্ড চেইনগুলো থেকে বের করে আমরা 72 ঘন্টার মধ্যে, সেই জায়গায় আমাদের কোনো চ্যালেঞ্জ আছে কিনা? না, মনে করেন যে আমরা তো সায়েন্সে বলি যে 100% বলতে কোনো জিনিস নেই, কিন্তু আমরা একটা রেট ধরি যে এটা যদি 95% হয় এটা খুব ভালো, তাহলে ওইরকম অ্যাকসেপ্টেবল রেঞ্জে কিন্তু করার ক্যাপাসিটি আছে আমাদের। সেই মনিটরিং কি আছে আমাদের? আমরা কি সেটা মনিটরিংয়ের অভাব আছে? নেচারালি যদি হয়ে যায়, হচ্ছে এবং হওয়ার কথা, বিকজ এভরিওয়্যার আর ভেরি লার্নেড পিপল আর ডিলিং উইথ দিস। তাহলে এটা হচ্ছে একটা শেলফ লাইফ আছে আউটসাইড -70, এটা আপ টু 72 আওয়ার্স ফর মডার্না, যেটা -70-তে রাখতে হয়। তাহলে ওটা যদি সকালবেলা ট্রান্সপোর্ট করে দিয়ে দিতে পারে তাহলে কোনো সমস্যা হচ্ছে না। একবার খুললে কিন্তু পুরোটা দিয়ে ফেলতে হবে, এটা আবার ব্যবহার করা যাবে না। তাহলে ওইভাবে করে কিছু লসও হতে পারে। তাহলে এই জন্য এটা এগুলা বড় কোনো ইস্যু না, ছোট ইস্যু, কিন্তু তারপরে এগুলিকে খুব তীক্ষ্ণতার সাথে খেয়াল রেখে এগুলো করা উচিত। এটা তো সেফটি, মানে পেশেন্ট সেফটি। আপনি বললেন যে একজন লোককে 3টা ইনজেকশন দিয়ে দিচ্ছে, এটা সিরিয়াস ব্রিচ অফ পেশেন্ট সেফটি। কিন্তু অ্যাট দি সেম টাইম ফরচুনেটলি এটাতে তেমন কোনো ক্ষতি হয় না। যদি কেউ ভুল করে 3টা পেয়ে যায়, এমন কোনো বড় ক্ষতি হবে না। কিন্তু ইট শোজ মাই সিস্টেম ইজ ডিফেক্টিভ। আমার ডিফেক্টিভ সিস্টেম না হলে সে কোনোদিন 3টা পায় না। তাহলে এরকম স্পোরাডিক 1-2টা ঘটনাকেই কিন্তু বড় করে দেখার সুযোগ নেই, আবার এটা একেবারে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। বিকজ আরও অনেক জায়গায় হচ্ছে আমি জানতে পারছি না, এরকম হওয়ার সম্ভাবনা আছে আর কি। আমাদেরকে ধরে নিতে হবে যে এটাকে প্লজিবিলিটি বলে। তখন আমি একটা ঘটনা ঘটলেই ধরে নেব যে নিশ্চয়ই আন্ডার দি ওয়াটার আরও ঘটনা ঘটছে। তাহলে এটা আমাকে অ্যালার্ট করবে, এটা আমার সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য ব্যবস্থা নেব আমরা, যাতে ইট ডাজেন্ট রিকার, এই ভুল বারবার না হয়। জি, আমরা প্রফেসর আব্দুল হামিদ শেষ করতে চাচ্ছি একেবারেই পুরো আলোচনাটা জুড়ে আমরা এই যে আমাদের এই কলকারখানা খোলা, লকডাউন,
ভ্যাকসিনেশন সব কিছু নিয়ে আলোচনা করব। সবশেষ আপনার মন্তব্য কী হতে পারে যেটা আমাদের দর্শকদের জন্য কাজে লাগবে, যেটা জীবন জীবিকাকে বাঁচিয়ে আমরা কি করতে পারি? দেখুন, আমি যেটা বলবো সেটা হলো যে আমরা যে সিদ্ধান্ত নিই সেটা যেন একটু সুচিন্তিত হয়, যে একটু এই স্টেপ বাই স্টেপ হয় আর কি। হ্যাঁ, মানে একটু আমি যেটা বলবো যে একটু মাস্টার প্ল্যান বেসিস হয়, আমরা যে একটু ফরওয়ার্ড লুকিং হই, একটু বেশি সামনে দেখতে পাই যে আজকে যে সিদ্ধান্তটা নিচ্ছে সেই সিদ্ধান্তটা আমাদের আগামীকাল সাথে কীভাবে কানেক্ট করবে, তারপরের সাথে কীভাবে কানেক্ট করবে, এইভাবে যদি হয় তাহলে হয়। আমরা হুইমজিক্যালি যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেটা হলো পার্সোনালি হয়তো ঠিক আছে, একটা পরিবারের জন্য ঠিক আছে, একটা সমাজের জন্য হয়তো ঠিক হতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য কিন্তু এটা ডিফিকাল্ট। এবং যে রাষ্ট্রেতে বিভিন্ন টাইপের মানুষ আছে, এখানে যেরকম সচেতন মানুষ আছে, খুব সচেতন মানুষ আছে, আবার দেখা যায় যে অনেক অসচেতন মানুষ আছে, অনেক অসহিষ্ণু মানুষ আছে। তাহলে এই রকম যখন একটা রাষ্ট্রের কাঠামো, সেই কাঠামোতে যখন সিদ্ধান্ত নিতে হয় সেখানে কিন্তু সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হয়। তো সেটাই আমরা রিকোয়েস্ট করব, সেটা হলো যারাই সিদ্ধান্তগুলো নেন, এই কোভিডের ক্ষেত্রে হোক, গার্মেন্টস খোলা বন্ধ করা, যেটাই হোক, সেটা যেন এগুলো সুচিন্তিত হয়, তাহলে জনগণের মঙ্গল হবে। জি প্রফেসর রেদওয়ান, আপনাকে দিয়ে শেষ করছি, কিছুটা সময় আমাদের হাতে আছে। সেটা এই যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যদি আলোচনা করছিলাম, তারপর আপনি যদি আরেকটু আলোচনা করেন, সেটা হচ্ছে আমাদের গ্রামেগঞ্জের মানুষের মধ্যে এখনও কী কারণে এই অ্যাওয়ারনেসটা নাই, যে তারা মনে করে যে আমরা আমার টিকা নিব না, এই টিকা ভালো না, টিকা নিয়ে কী লাভ, টিকা নেওয়ার পরেও দেখছি করোনা হচ্ছে। এই যে মানুষের মধ্যে এই ধারণাটা, সেই ধারণাটা আসলে দূর করা দরকার। সেইটা কীভাবে করা দরকার? আমাদের কি জনপ্রতিনিধিদেরকে ইনভলভ করতে পারিনি, নাকি না আমরা আমাদের রাষ্ট্রীয় সক্ষমতাকে পুরোপুরি ব্যবহার করিনি? এটাকে বলে এরকম, যখন একটা ডিজাস্টার হয়, একটা প্যান্ডেমিক হয়, তখন মিসইনফরমেশন প্রিভেইলস ইন দ্য কমিউনিটি। কিছু হচ্ছে মিসইনফরমেশন আর কিছু ডিসইনফরমেশন, আর ইচ্ছা করে টুইস্ট করে দিচ্ছে। তাহলে এই দুইটাকেই ডিল করার উপায় হচ্ছে প্রোভাইডিং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন। দ্যার ইজ নো আদার অপশন। তাহলে আমরা যারা যেখানে ইনফরমেশন ডিসেমিনেট করার কথা, আমরা এগুলোকে অ্যাড্রেস করব। লোকাল জনপ্রতিনিধি আপনার যেতে বলবেন, এটাকে বলছে যে হোল অফ দি সোসাইটি অ্যাপ্রোচ হতে হবে। এরকম একটা ভয়াবহ ডিজাস্টার, যেটা রেসপিরেটরি ডিজাস্টার, হাই মর্টালিটি রেট, এটাকে করতে হলে হোল অফ দি সোসাইটি অ্যাপ্রোচ। হোল অফ দি সোসাইটি অ্যাপ্রোচ মানে হচ্ছে যে যেখানে যে অবস্থানে আছেন, আপনার অবস্থান থেকে আপনার যা করা সম্ভব করোনা নিয়ন্ত্রণ করার জন্য আপনি এটা করবেন। এই হোল অফ দি সোসাইটি অ্যাপ্রোচ করতে গেলে একটা ট্রাস্টেড লিডারশিপ লাগে। তাহলে ট্রাস্টেড লিডারশিপের অধীনে যখন হোল অফ দি সোসাইটি অ্যাপ্রোচ করতে পারবো, আমরা হোল অফ দি গভর্নমেন্ট অ্যাপ্রোচ করতে পারবো, তাহলে উই ক্যান মিটিগেট দি সাফারিংস অফ দি পিপল, উই ক্যান মিটিগেট দি লস অফ ইকোনমি ইন দ্য সিস্টেম, উই ক্যান সাপোর্ট দি পিপল হু আর রিকোয়ার ইট। এই জন্য ওই জায়গাগুলোতে আমাদের একটু ল্যাপসেস ছিল না, আমরা কারেকশানও করতে পারতেছি না, ওই জায়গায় রয়ে গেছে। তাহলে এটা করা উচিত, এবং এটা চিন্তাধারায় আসা উচিত যে আমরা অ্যাডক বেসিসে কোনো না করে আমরা প্রোঅ্যাক্টিভ হব। মানুষ কি করতেছে, চাপ দিচ্ছে, বা কোনো নেতা চাপ দিচ্ছে, বা কোনো একটা গ্রুপ চাপ দিচ্ছে, আমি সাবমিট করে ফেললাম, এটা যেন আমার করোনা প্রোগ্রাম না হয়। কারণ ওকে রেজিলিয়েন্ট হতে হবে, ওকে নিজেকে আগে রেজিলিয়েন্ট হতে হবে, আগে তারপরে না দেশ রেজিলিয়েন্ট হবে। তাহলে ও নিজেই রেজিলিয়েন্ট না, হি ইজ সাসেপ্টেবল টু প্রেশার্স। তাহলে এটা হতে পারে না। আমরা অবশ্যই যারা এটা ডিল করবে, অবশ্যই ইকোনমিও বাঁচাতে হবে, লাইফও বাঁচাতে হবে, এই দুটাকে ব্যালেন্স করতে হবে। একটাকে ছেড়ে দিলাম একটার জন্য, এটা হতে পারে না, এটা কোনো সেন্সিবল অ্যাপ্রোচ না। তাহলে এখানে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হওয়ার দরকার আছে, রেদার দেন বিকামিং রিঅ্যাক্টিভ। দুর্বলতাটা কি, মোটাটাকে কি দেখেন, দুর্বলতা কোথায় তাহলে আমাদের? সমন্বয়হীনতা, আচ্ছা, বিজ্ঞানভিত্তিক ডিসিশন নিতে অসমর্থ হওয়া, এবং হচ্ছে কথা বলছি কিন্তু মাঠে ইমপ্লিমেন্ট হচ্ছে না। এইগুলো আমার কাছে দৃশ্যমান সবচেয়ে বড় দুর্বলতাগুলো, এগুলোকে যদি আমরা মনে করেন আমরা এবার করতে পারলাম না, করিনি, কিন্তু আমাকে শিক্ষা নিয়ে যেন আমি ভবিষ্যতে যেন একই গল্পের মধ্যে না পড়ি, এই জিনিসটা তো করতে হবে। তাহলে ওই জায়গাটাগুলোতে আমাদেরকে এটা উচ্চ লেভেলে, নীতি নির্ধারক লেভেলে এইসব জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, যে দিস আর দি প্রবলেম ইন মাই সোসাইটি, দিস আর দি প্রবলেম ইন মাই অ্যাডমিনিস্ট্রেশন, দিস আর দি প্রবলেম ইন মাই রানিং দ্য সিস্টেম। তাহলে ওগুলোকে অ্যাড্রেস করতে হবে ফর দি লং রান। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে দুজন অতিথি, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রেদওয়ানুর রহমান এবং অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদকে। আমরা প্রিয় দর্শক, আমরা করোনার আসলে ভয়াবহতা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এর ফাঁকে আজকে আমরা আলোচনা করিনি সেটি ডেঙ্গুর কিন্তু একটা প্রভাব কিন্তু এখন চলছে। সুতরাং সেই জায়গায় ডেঙ্গুর জন্য যে সচেতনতামূলক কার্যক্রম যেটি বলা হচ্ছে সেটিই কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। অন্যদিকে
সরকারের প্রতি সুচিন্তিত সিদ্ধান্ত নেবার আহ্বান জানিয়েছেন দুজন আমাদের আলোচকই। আমরা মনে করি যারা জনগণ রয়েছেন, যারা টিকা গ্রহণ করেননি, আমরা যেটি আলোচনা এবং সকলের সাথে আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে টিকা নেবার কোনো বিকল্প নেই। আপনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং একই সাথে গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে যারা রয়েছেন সরকার যে টিকার দিবার জন্য তাদের যে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে সে টিকা গ্রহণ করবেন এবং সকলকে সুরক্ষিত রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমাদের মুক্তমত এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।